স্যার আমরা ফেলছেন। সবাই একটা পাইছিলাম। এই ড্রয়িংটা পাওয়ার পর আপনারা এখানে আমাদের ফ্লোর হেড দেওয়া ছিল না, আপনারা ফ্লোর হেড কিভাবে ধরছেন? স্যার র্যান্ডম স্যার এটা ঠিক মতো ধরে ধরা নিছি হয়েছে। স্যার, 10 ফিট ধরে নিছি স্যার। আচ্ছা, এক একজন এক একটা ধরে নিছেন, তাই তো? আচ্ছা, জি স্যার। এই মডেলটা তুলতে, জাস্ট মডেলটা ড্র করতে ইটারছে, ওইখানে কোনো প্রবলেম হয়েছে আপনাদের? স্যার 6 ফ্লোরের পরে যে স্টেয়ারটা দেওয়া ছিল এটা একটু মানে সমস্যা হচ্ছিল আঁকাটা। ডুপ্লেক্সের? জি স্যার। আচ্ছা, সচরাচর আমরা যখন প্র্যাকটিস করি ওটা আসলে আহ, হয়তো প্রবলেম হয়েছে, বা এটা করা যায়, হ্যাঁ। এটা জাস্ট টিপিক্যালি আপনার যে সিঁড়িটা তুলছেন, ওই টিপিক্যালি ওই সিঁড়িটা কিভাবে তুলছেন, যেটা মেন সিঁড়ি বিল্ডিং এর? স্যার ওইটা তো এমনি ওই রেফারেন্স প্লেন নিয়ে ওইখানে মধ্যবর্তী একটা ল্যান্ডিং আর হচ্ছে উপরে একটা ল্যান্ডিং দিয়ে দিয়েছি। জি, একদম সিমিলারলি আপনার হলো ডুপ্লেক্সের যে সিঁড়িটা আছে, ওই সিমিলারলি একইভাবে আপনার হলো গিয়ে হিসাব করে করে, যে রেফারেন্স প্ল্যানটা আমি কোথায় নিব, কিভাবে নিব, সেটা হিসাব করে করে আপনাকে স্টেয়ারটাও একইভাবে আঁকতে পারেন। আরেকটা হলো, সচরাচর আমরা যেটা প্র্যাকটিস করি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, এই ধরনের সিঁড়ি থাকলে আমরা মডেলে মেমব্রেন দিয়ে ওয়ান ওয়ে স্ল্যাব হিসাবে ডিফাইন করে দেই, দেন আমার লোডটা প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। কখনো কখনো মডেলে এই সিঁড়িটা দেখাই না, যদি সেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়। অবভিয়াসলি গার্মেন্টস বিল্ডিং বা ইম্পর্টেন্স বিল্ডিং এর ক্ষেত্রে সেটা আমরা করি, বাট রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে এই স্টেয়ারের কন্ট্রিবিউশনটা সচরাচর দেই না। আবার কেউ যদি দিতে চায় তাহলে ঠিক সিমিলারলি রেফারেন্স প্ল্যান ধরে ধরে আপনাকে হিসাব করতে হবে হাইটটা কতটুকু কতটুকু গেছে, ওইটা ধরে আপনাদের স্টেয়ারটা করা লাগে। সেম সেম ওয়ে, শুধুমাত্র হয়তো বা কোনো জায়গায়, যেমন এটা হলো জাস্ট একটা মাত্র ল্যান্ডিং। অনেক সময় আপনারা স্টেয়ার কিছু পাইছেন, স্টেয়ার যেগুলা তিনটা ল্যান্ডিং থাকে, ঠিক আছে। অনেক অনেক স্টেয়ারে এভাবে উপরে যায়, উপরে যে এখানে একটা ল্যান্ডিং থাকে, দেন এখান থেকে আবার সিঁড়িতে উপরে যায়, এখানে একটা ল্যান্ডিং থাকে, দেন যায় এখানে আবার ফ্লোর লেভেলে আরেকটা ল্যান্ডিং থাকে। তো সেই ধরনের সিঁড়ির ক্ষেত্রেও সেম রেফারেন্স প্ল্যান নিতে হবে, রেফারেন্স প্ল্যান নিয়ে দেন আমাদের ড্র করতে হবে, ড্র করে স্ল্যাবটা ড্র করে দেন আমরা হলো ইন্টার কানেক্ট করে দেবো হলো গিয়ে আমাদের ইনক্লাইন স্ল্যাব যেটা সেটা আমরা কানেক্টেড করে দেবো। আচ্ছা, এরপরে আমরা যাব, আমার এই মডেলটা অলরেডি করা আছে, আমি করে রেখে দেন আপনাদের মডেলটা দিছিলাম এটা করার জন্য। তো আমার এখানে ফ্লোর হাইটটা ধরা আছে হলো 10 ফিট করে, ফ্লোর টু ফ্লোর হাইট হলো, স্ল্যাব টু স্ল্যাব আমার ফ্লোর হাইট আছে হলো 10 ফিট করে। এভাবে করে দেন আমরা অ্যানালাইসিস দিয়েছিলাম। এবার আমাদের সর্বপ্রথম এই বিল্ডিংটার জন্য, যেহেতু আমাদের এই বিল্ডিং এর সয়েল টেস্ট আমি আপনাদেরকে দেই নাই, দ্যাট মিনস আমি বলে দিই, এই বিল্ডিংটা অরিজিনালি যে লোকেশনে এই বিল্ডিংটা করা হয়েছে ওখানকার সয়েল অনেক বেশি খারাপ ছিল, ঠিক আছে। এটা আপনারা হয়তো বা এক একজন এক একটা ধরে করছেন, কেউ এসসি ধরে করছেন, কেউ এসডি ধরে করতে পারেন, এক একজন এক একটা হয়তো বা ধরে করছেন। যে যেটা ধরেই করেন, আমারটা একটাতে ধরা আসলে এসডি কন্ডিশন। স্যার স্যার একটা কথা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এখানে যে আপনি যে বিমগুলো ড্র করছেন, মানে বিমগুলো ড্র করছেন আর কি, এগুলো তো হচ্ছে সেন্ট্রাল লাইনে, কলামের সেন্ট্রাল লাইনে আসলে পড়ে না। আর দেখলাম যে আচ্ছা, হচ্ছে আপনার এটা ওখানে ওয়াল গুলো ড্র করা আছে, একবার এই সাইডে একবার এটা এই সাইডে, তাহলে আমি কোনটা আসলে? আচ্ছা, এটা বলতেছি। এটা হলো আমাদের সফটওয়্যারের কিছু আবগারি লিমিটেশন। পরিস্থিতি মানে আর মান্না পরিস্থিতি না, ওই নিশ্চয় দেখতেছেন, আমি ওইটাই দেখতেছিলাম। আমি মিউট করেন। আমাদের সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনের কারণে, আমাদের ইটেলসের লিমিটেশনের কারণে এই ধরনের ইস্যুটা আসে। আরেকটা হলো, আমরা চাইলে এটাকে আমি একদম কলামের আউটফ্লাশ বা সেন্টার থেকে সরায় রাখতে পারি। সেন্টার থেকে সরায় যদি আমার রাখতে হয় তাহলে আমার যেটা করা লাগে, এখানে একটা রেফারেন্স লাইন আছে, ঠিক আছে, লিংক লাইন, ড্র লিংক লাইন। আপনারা যদি আপনাদের ইটেলসটা ওপেন থাকে আপনারা এখানে একটা লাইন পাবেন, লিংক লাইন। তো লিঙ্ক লাইন যখন আমরা ড্র করব তখন হলো কথার কথা, আমার এই বিমটাই আমি ধরে নিলাম, এই বিমটা আমার কলামের সেন্টারে না পড়ে একটু এই পাশে পড়ছে, কলামের আউটফ্লাশ বরাবর পড়ছে। তখন এখানে যে বিমটা থাকবে, যদি আমি এটা একটু ড্র করে দেখাই দিই জাস্ট র্যান্ডমলি, আমি এটাকে বিমটাকে একটু সরাই,
6 ইঞ্চি সরাই দিই। এই যে আমার বিমটা সরে গেছে, হ্যাঁ, বিমটা সরে যায়, ধরলাম আমি বিমটা আউট ফ্লাশে মিলাই দিছি। মিলাই দিলে সেই ক্ষেত্রে কি করা লাগে, আমাদের এই ড্র লিঙ্ক একটা অপশন আছে, ড্র লিঙ্ক দিয়ে যদি আপনার অপশন, এই অপশনে যদি লিঙ্ক করে দেন, তাহলে ও সেন্টার থেকে, তাহলে ও যখন ওর 3D ভিউটা দেখবেন, তখন ও আপনাকে এটাকে পুরো কম্প্যাক্টেড মেম্বার হিসেবে দেখাবে। এই যে দেখেন আমার বিমটা কিন্তু এই ফ্ল্যাশে চলে আসছে, দেখতে পেতেছেন? কিন্তু এই লিঙ্ক লাইনটা জি স্যার। ড্র করে দিতে হবে। যদি এই লিঙ্ক লাইনটা ড্র করে দেন, তাহলে ও লেগে সেন্টারের কন্ট্রিবিউশন নিবে, না হলে ও ওয়ান কাইন্ড অফ এই বিমটা তখন ক্যান্টিলিভার বিমের মতো বিহেভ করা শুরু করবে। ঠিক আছে, মানে সেকেন্ডারি বিম, বিম টু বিম সেকেন্ডারি বিমের মতো বিহেভ করবে। ঠিক আছে, তো আপনারা যদি সাইডে দিতে চান, তাহলে আপনারা দিতে গেলে এভাবে করে দিতে পারবেন। সচরাচর আমরা এই জিনিসটা প্র্যাকটিসটা কম করি, তার পিছনে একটা রিজন হলো আমাদের একটা সবচেয়ে বড় রিজন হলো এটা করতে আমাদের প্রচন্ড পরিমাণে সময় নষ্ট হয়। এই কারণে আমরা সচরাচর এই প্র্যাকটিসটা কম করি লিঙ্ক লাইন দিয়ে। আর তার চেয়ে বড় কথা হলো এই ধরনের প্র্যাকটিসে আমাদের ইটের সফটওয়্যারের কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, এই লিমিটেশনের জন্য আমরা দেখা যায় যে মানে যদি খুব বেশি বড় ডিস্টেন্স না হয়, তাহলে আমরা সেন্টারই রাখার চেষ্টা করি। লাইক আপনার বিম আছে 10 ইঞ্চি, আমার কলামের উইথ হলো 15 ইঞ্চি। তো আমার বিমটা যখন পড়তেছে, আমি ইটেপসে যখন ড্র করতেছি, তখন আমি কলামের সেন্টার থেকে ড্র করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা বিমটাকে দিচ্ছি কলামের আউট ফ্লাশে। যেমন আমার এই সাইডের পেরিফেরি বিমগুলা, বাস্তবে সাইডের পেরিফেরি বিমগুলা আপনারা যদি ড্রয়িং দেখেন, তাহলে এটা আমার আউট ফ্লাশে আছে। ঠিক আছে, যে দেখেন আউট ফ্লাশ বরাবর আমার এই দিক দিয়ে বিম গেছে, যেহেতু ওয়াল এ বরাবর আউট ফ্লাশে আমাদের বিমগুলো আউট ফ্লাশেই গেছে। বাট আমাদের এটা করতে প্রচুর পরিমাণে টাইম লাগে এবং রেজাল্টের ভেরিয়েশন খুবই নগণ্য হয়। এর জন্য আমরা এই কাজটা নর্মালি সেন্টার টু সেন্টার রেখে করে ফেলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি 15 ইঞ্চি থিকনেসের জন্য, কলামের উইথের জন্য আমাদের হয়তো বা 1.5 ইঞ্চি এদিকে সরল লাগতেছিল। তো আমরা 1.5 ইঞ্চি আমরা চাইলে এটা ড্র করতে পারতাম, বাট ভেরিয়েশনটা কম হওয়ার কারণে আমরা এটা দেখা যায় যে সেন্টার রেখেই কাজটা করে ফেলি। কিন্তু যখন ভেরিয়েশন অনেক বেশি হবে, বড় কলাম হবে, লাইক আপনার কলামটা এরকম হতে পারে যে 30 ইঞ্চি উইথ আর হলো কলামের লেন্থ হলো 60 ইঞ্চি। তো আমার কলাম আর শেরওয়াল হওয়ার জন্য একটা বিএনপিসি তে একটা কন্ডিশন আছে, উইথ যা হবে তার 2.5 গুণ যদি ক্রস করে, লাইক আমার উইথ আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি হলে আমার 2.5 গুণ হলো 50 ইঞ্চি। যদি 50 ইঞ্চি ক্রস করে, তখন যা এটা শেরওয়াল হিসেবে কাউন্ট হবে। আর যদি 50 ইঞ্চি ক্রস না করে, তাহলে এটা কলাম হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, তো যখন এই যেমন 20 ইঞ্চি উইথ, তারপর হলো এদিকে লেন্থ আছে হলো গিয়া আপনার 50 ইঞ্চি, এখন যদি আপনার আউট ফ্লাশ বরাবর একটা বিম দিতে যাই, ধরেন আমার এই বরাবর একটা বিম আছে, এই বরাবর আমার 15 ইঞ্চির একটা বিম আছে, তো এই বিমটার ক্ষেত্রে অবশ্যই আমি যখন ড্র করব, তখন আমি লিঙ্ক লাইন ড্র করে তারপর কাজ করব। ঠিক আছে, আমি হয়তো বা 15 ইঞ্চির জন্য করি নাই, 15-20 ইঞ্চি যেগুলো থাকে এগুলো পার্থক্যটা অনেক কম, আমার রেজাল্টের ভেরিয়েশনটা অনেক কম আসে। ঠিক আছে, আর যখন এটা ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যায়, তখন স্ল্যাবের লোড সেন্টার থেকে যদি আমি হিসাব করি, এদিকে আমার আছে 25 ইঞ্চি, এদিকে আছে 25 ইঞ্চি, আর আমার কলামের উইথ মাত্র 15 ইঞ্চি। তো এই ক্ষেত্রে এখান থেকে বিমের সেন্টার পর্যন্ত আমার যাইতে গেলে দেখা যায় যে আবার 10 ইঞ্চি আর প্রায় 17.5 ইঞ্চির মতো চলে যায় সেন্টার। ঠিক আছে, তো তখন আমরা দেখা যায় যে যখন ড্র করি, তখন আমরা লিঙ্ক লাইন ড্র করে তারপর কাজ করি। ঠিক আছে, আর ছোট পার্থক্যের ক্ষেত্রে আমরা লিঙ্ক লাইন ড্র না করে সেন্টার থেকে কাজ করে ফেলি। স্যার এই বুঝতে পারছেন কলামের স্যার, এটা? স্যার এই প্ল্যানের স্যার মাঝখানে যে কলামগুলো আছে, এগুলো হচ্ছে 2.5 গুণ মনে হয়, 12 ইঞ্চি, আর ওখানে আছে 30 ইঞ্চি সাইড দিয়ে যে আমি আপনার কথাটা বুঝি নাই। মাঝখানে। Samantha is going to an মাঝখানে Easter এই egg প্ল্যানের hunt. যে মাঝখানে কলামগুলো আছে Tracy না, is এই যে going to an কলামগুলো, Easter egg hunt. হ্যাঁ, প্ল্যান এগুলা প্ল্যান The Easter egg hunt is at Sydney's এই house. কলামের কথা বলতেছেন? হ্যাঁ
হ্যাঁ, এখানে আমি দেখলাম, মেপে দেখলাম যে 30 ইঞ্চি করে আছে। হ্যাঁ, এটা 31 ইঞ্চিতে দেখা যায় যে পার্থক্যটা আসলে অনেক কম, এবং এটা রেজাল্ট যদি আমরা হিসাব করি তাহলে পার্থক্যটা কম হয়ে যায়। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটা পাইছি। দ্যাটস আমরা দেখা যায় যে যখন পার্থক্যটা কম থাকে আমরা এই প্র্যাকটিসে এটা তখন কাউন্ট করি না আর কি, এটা এভাবেই করে ফেলি, কারণ আমাদের পার্থক্যটা কম। কতটুকু আর ভেরিয়েশন এখানে এখানে স্যার বিমটা কোন পাশে ধরবো? এই পাশে ধরবো নাকি বাম পাশে ধরবো নাকি ডান পাশে ধরবো বিমটা? বিমটা যেহেতু আমার ওয়াল এই বরাবর আছে, তাহলে বিমটা তো আমার এই বরাবর হবে। অ্যাকচুয়াল বিমটা আমরা যদি ড্র করতে চাই তাহলে আমার বিমটা এই বরাবর হবে, ঠিক আছে? এটা হলো আমার সেই বিমটা। ওকে, তাহলে আমরা মেনলি এটা কখন কনসিডার করি কখন কনসিডার করি না, এটার জন্য আমরা দেখা যায় যে কিছু ফ্যাক্টর ইউজ করি। বিল্ডিং এর ইম্পর্টেন্স কতটুকু, রেসিডেন্সিয়াল বিল্ডিং হলে ছোটখাটো পার্থক্যগুলো আমরা অ্যাভয়েড করে যাই কাজের স্পিড বাড়ানোর জন্য, মাস প্রোডাকশনের জন্য। তো এরকম কিছু ব্যাপার থাকে, যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন, তখন কাজের এক্সপিরিয়েন্সের কারণে আপনারা বুঝতে পারবেন আসলে কখন কি আসতে পারে, এটা রিয়েলাইজ করে ফেলতে পারবেন, তখন আপনারা এটা করতে পারবেন। স্যার ওই লিফটের যখন সামনে তো যখন দুইটা কলাম। সচরাচর কিন্তু কলাম যদি অনেক বড় হয়, ওই যে আমি যেটা বললাম 50 ইঞ্চি, তারপর হলো 60 ইঞ্চি কলাম, এরকম কলাম হইতেই পারে যে 30 ইঞ্চি উইথ 60 ইঞ্চি কলাম বা 70 ইঞ্চি কলাম লেন্থ, ঠিক আছে? এরকম বড় কলাম যখন হয় তখন আমরা অবশ্যই আমরা লিঙ্ক লাইন ড্র করি, কাজ করি। আর স্যার মডেলিং এ স্যার আবার মানে হিসাব মিলানোর জন্য গ্রিড লাইন চেঞ্জ করেও কাজ করে, এভাবেও অনেকে করে। এটা যে যেভাবে কমফোর্টেবল ফিল করে সে সেভাবে করে, এটাতে ছোট একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের জন্য মানুষ সচরাচর এটা প্র্যাকটিস ওইভাবে করে। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনার ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? তো এটা আসলে আপনাদের জন্য এখন আপনারা যেহেতু বেসিকটা শিখতেছেন, আপনাদের জন্য এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এটা সেকেন্ড ডিগ্রি অ্যানালাইসিসের মধ্যে পড়ে। আপনারা যখন কাজ করা শুরু করবেন প্র্যাকটিক্যালি, তখন আপনারা এই জিনিসগুলা সম্পর্কে আরো জানবেন, প্র্যাকটিস করলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন। আপনি যখন 2-3টা মডেল কম্পেয়ার করবেন, একটা মডেল আপনি সেন্টার দিয়ে রাখা করছেন আর একটা মডেল বিমটাকে সাইডে রাখা করছেন, ওই ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করবেন রেজাল্টগুলো, তখন দেখবেন যে পার্থক্যটা অনেক নগণ্য। কম্পেয়ার করার পর আপনার রিয়েলাইজ হবে যে আসলে কত বড় কলামের জন্য আসলে কত ডিস্টেন্সের জন্য পার্থক্যগুলো আসে, ঠিক আছে? তো এই পার্থক্যগুলো আপনার হলো কম্পেয়ার করে রিয়েলাইজেশন আসে। তো এটা আপনি যখন একটা দুটা কাজ করবেন, তখন আপনারা 2-3টা মডেল কম্পেয়ার করবেন, তখন আপনারা বুঝতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? তো কিনে এলাম নব্বই 30 দেয়। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার 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 আরেকটা স্যার জি, স্যার বলছিলাম স্যার, আপনি মডেলিং এ লিফটের সামনে দুইটা কলাম দিয়েছেন, কিন্তু প্ল্যানে তো দুইটা কলাম নাই লিফটের সামনে। এটা আচ্ছা, এটা আর্কিটেকচারাল ড্রয়িং এ বেসিকটা ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ করে কলমটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কলমটা আছে, আপনার এই ড্রয়িংটা দেখলে এই কলমটা দেখতে পারবেন। পরবর্তীতে এটারে কানেক্টেড করার জন্য আমরা কলম দিছিলাম একটা, ঠিক আছে? যখন আমরা মডেল করছিলাম পরবর্তীতে এখানে আমরা একটা কলম দিয়ে নিছিলাম, তখন আমার এই লিফটটা তখন হলো আপনার অনেক বেশি হ্যাঙ্গিং হয়ে যায়। অনেক ডিস্টেন্স বেশি হওয়ার জন্য লিফটের সচরাচর উপরে মেশিন রুম থাকে, তো এটা প্রচন্ড পরিমাণে ভাইব্রেশন তৈরি হয়। যেহেতু আমরা লিফটের এখানে শেয়ার ওয়ালটা দেই নাই, লিফট কোর আলাদাভাবে করি নাই, তখন আমরা এই আলাদা লিফট কোরের বদলে আমরা এখানে আলাদা করে কলম দিয়ে নিয়ে করছিলাম। এখানে আপনারা আমরা যদি মডেলটা দেখেন, এদিকে আমার একটা কলম আছে, তারপর এই কর্নার একটা কলম আছে, ঠিক আছে? এই মাথায় একটা কলম আছে, এই মাথায় একটা কলম আছে, এখানে একটা কলমের সাপোর্ট পেয়েছি, দ্যাটস ওয়াই পরবর্তীতে আমরা এখানে আরেকটা কলম দিয়ে নিয়ে করছিলাম। আমি এটা আনফিনিশড ওয়ার্কটা আপনাদের দিছি এর জন্যই যেন আপনারা ডিসিশন নিতে পারেন আসলে আপনারা কোথায় কলম দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, ঠিক আছে? আমার ড্রয়িংটা এভাবে ছিল, ঠিক আছে? আমার এখানে শেয়ার ওয়াল ছিল লিফট কোরের জন্য আলাদাভাবে। তো যেহেতু আমরা শেয়ার ওয়ালটাকে অ্যাভয়েড করছি, আমরা দেখেন আমাদের মডেলে এখানে একটা কলম দিছি, এখানে একটা কলম দিছি, এখানে একটা কলম দিছি, এখানে একটা কলম দিছি, ঠিক আছে? যেন আমাদের যে লিফট কোর আছে, লিফট কোরের উপরে মেশিনের জন্য প্রচন্ড পরিমাণে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের জন্য আমার এই জোনটা আমার কি বলে লং টার্মে যে আমার ক্রিপ হোক, লং টার্ম ইফেক্টের জন্য, আমার ক্রিপের জন্য যেন আমার এটা মানে পরবর্তীতে ফাটল না ধরে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে লিফটের মেশিনের জন্য যদি এরকম সাপোর্ট প্রপারলি না থাকে, আপনি দেখবেন যে আপনার ওই আশেপাশের জোনটা ভাইব্রেশন ফিল করা যায়,
লিফটের মেশিন যতক্ষণ চলে। এটার সাপোর্টের জন্য আমরা এখানে কলাম দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা এটা লিফট করে শেয়ার ওয়ালটা দেইনি। শেয়ার ওয়াল অ্যাভয়েড করছি, এটার পিছনে আরেকটা রিজন ছিল আমাদের, আমরা ফ্রেমিং সিস্টেম রেগুলারিটিস মেনটেন করার জন্য আমরা শেয়ার ওয়ালটা দিছিলাম না। তো সেজন্যই আমাদের এখানে কলাম একটা বাড়ায় দেওয়া হয়েছে। আপনারা কি করার সময় এখানে শেয়ার ওয়াল দিয়ে করছেন? জি স্যার, শেয়ার ওয়াল দিছি স্যার। জি, গুড। আপনারা শেয়ার ওয়াল দিচ্ছেন। এবার আপনারা আমার সাথে সাথে একটা আপনাদের মডেল নেওয়ার কোনো কোশ্চেন আছে কারো? আগে সেটা ক্লিয়ার করেন। মডেল নিয়ে কি কারো কোনো প্রকার কোশ্চেন আছে? স্যার এই সেকেন্ডারি বিমগুলো আঁকার ক্ষেত্রে জাস্ট আমরা যদি ওই দুটো বিমকে কানেক্ট করে দেই তাহলে হবে, নাকি এখানেও লিঙ্ক করে দিতে হবে? আপনার কথা আমি বুঝতে পারি না, একটু জোরে কথা বলেন। স্যার সেকেন্ডারি বিম আঁকার জন্য স্যার এটা কি জাস্ট হচ্ছে এক বিম থেকে আরেক বিম কানেক্ট করে দিলে হবে, না আবার লিঙ্ক দ্বারা কানেক্ট করতে হবে? এটা সেকেন্ডারি বিম আঁকার জন্য লিঙ্ক লাগে না, কারণ এটা তো আপনার কি বলে সাব বিম হিসেবে। আমি এটা হলো নান লাইন, এটা হলো ব্রিক ওয়ালের লোড গুলো দেওয়ার জন্য আমি নান লাইনটা এনে নিছি, এটা কোনো মেম্বার না, ঠিক আছে প্রথমত। দ্বিতীয়ত হলো আমরা মাঝে দিয়ে অনেক সময় স্ল্যাবের থিকনেস কমানোর জন্য আমরা সেকেন্ডারি বিম দেই, অনেক সময় প্রয়োজন হয় সেকেন্ডারি বিম দেওয়ার। যদি প্রয়োজন হয় তখন আপনি জাস্ট বিম টু বিম কানেক্ট করবেন, সেকেন্ডারি বিম কলামের সাথে কানেক্টেড হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আবার স্যার এরকম হইতে পারে যেমন আমি এখানে একটা সেকেন্ডারি বিম দিতে পারি, এটা কলম থেকে আসলো এখানে যায় বিমের মধ্যে চলে আসলো, ঠিক আছে? জাস্ট আপনি এইভাবে করে ফালাই দিলেন, ঠিক আছে? তবে খেয়াল করবেন অবশ্যই যেন বিমের সাথে কানেক্টেড হয়। যেমন আমি যদি সেকেন্ডারি বিম দিতে চাই, আমার এই বিমের মধ্যে যেন এটা পড়ে, কোনো গ্যাপ যেন না থাকে, এই বিমের মধ্যে যেন এটা পড়ে ঠিক মতো, কোনো গ্যাপ যেন না থাকে। তো সচরাচর আমি যেভাবে প্র্যাকটিস করি, আমি যেটা করি, আমি স্ট্রেট লাইন নিই। আমি স্ট্রেট লাইন নিয়ে মানে কাজ করার সুবিধার্থে যে আমি কনফার্ম এটা যেন এটা বিমের উপর পড়ছে এটা কনফার্ম করার জন্য আমি স্ট্রেট লাইন নিয়ে এটাকে নিয়ে এটারে ব্রেক করি। এখানে দেখেন আমার ফ্রেম সিস্টেম ব্রেক সিস্টেম আছে, হ্যাঁ ফ্রেমে। তো আমার ব্রেক এট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম এন্ড জয়েন্ট, আমি সবগুলো বিম সিলেক্ট করে দিলাম, আমি কাইটা দিলাম, আমি এটা আর এটাকে ডিলিট করে দিলাম, আমার সেকেন্ডারি বিম প্রপারলি আমার হয়ে গেল, ঠিক আছে? একদম বিমের সেন্টার টু সেন্টার চলে যাবে। যখন আপনারা সেকেন্ডারি বিম দিবেন তখন আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। ওকে, যাক, আমার এই মডেলে আমার সেকেন্ডারি বিমের প্রয়োজন নাই, সো আমি এটা ডিলিট করে দিলাম। আর বিমটাকে আমরা আবার রিকানেক্টেড করে দিলাম। ওকে, এরপর আপনারা যখন এটার কাজ করতে গেছেন তখন আপনাদের প্যারামিটারের দরকার হয়েছে। আপনারা প্যারামিটার গুলো কিভাবে দিয়েছেন, কি কি প্যারামিটার আপনারা অ্যাড করছেন আমাকে বলেন, যে পুরোটা কমপ্লিট করছেন। যারা পুরোটা মডেল কমপ্লিট করছেন তারা আপনারা বললেন কিভাবে আপনারা প্যারামিটার গুলো দিছেন। স্যার এগুলা কি সিসমিকের জন্য প্যারামিটার নাকি? সকল প্যারামিটারই আমার এই মডেলটা করতে যে আমার তো একটা মডেল কমপ্লিট করার জন্য আমার অনেকগুলো প্যারামিটার লাগে। প্যারামিটার গুলোর মধ্যে সর্বপ্রথম প্যারামিটার গুলো হলো আমার লোড প্যাটার্নে যাইতে হয়, যেটা আপনাদের দেখাইছি, আমাদের ডেড লোড, লাইভ লোড, এসডিএল লোড, সিসমিক্যাল লোড, তারপর উইন্ড লোড, এগুলো আমার অ্যাড করা লাগে। যদিও বাংলাদেশে স্নো পড়ে না, এখানে আপনাদের স্নো লোড আছে, আরো অনেকগুলো লোড আছে, ঠিক আছে? ওগুলা সেকেন্ডারি নোশনাল লোড যেগুলো আছে ওগুলো সেকেন্ডারি অ্যানালাইসিসের মধ্যে চাই। আমরা জাস্ট বেসিকটা নিয়ে কথা বলি। তো আমাদের এখানে সিসমিক লোড, উইন্ড লোড এবং গ্র্যাভিটি লোড, এই তিন ধরনের লোড আছে। এই লোডের যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো আপনারা কিভাবে দিচ্ছেন? যেমন আমি যদি সিসমিকের জন্য ওপেন করি, আমরা সিসমিকের জন্য যে আমাদের এসএসএস এর ভ্যালু, S1 এর ভ্যালু, তারপর টাইম পিরিয়ডের ভ্যালু, FA, FB, তাই না? আর এর এগুলো তো ভ্যালু, দেইনি, কারণ আমাদের ওমেগার ভ্যালু, লোকেশন দেওয়া স্যার ছিল না তো। এগুলো বিএনপি অনুসারে স্যার আমরা লোকেশন ধরে নিয়েছি গাজীপুর। ইয়েস। এখন আপনারা বিএনবিসি অনুযায়ী কয়টা প্যারামিটার অ্যাড করছেন সেটা বলেন। স্যার আর্থকুইক আর উইন্ড স্যার। একটা হলো ফ্লেক্সিবল। আচ্ছা, এবার তাহলে আমি আপনাদের হয়তো বা গত ক্লাসে এটা ভ্যালুগুলো আমরা কিভাবে পাই সেটা দেখানো হয় নাই, আমি সেটা আমার সাথে দেখাবো, আপনারা এটা একটু দেখেন, যারা করেন নাই তারাও দেখেন। জি স্যার, ভালো। একটা করে রাখছি, একটা লিস্ট বানিয়ে রাখছি,
এই লিস্টগুলো থেকে আমরা সচরাচর, এটা হলো আমার প্রজেক্টের লিস্ট। কোন একটা প্রজেক্ট কিভাবে আমরা পাই দেখেন, এগুলো আমার বিএনবিসি থেকেই স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, তো সর্বপ্রথম আমার এখানে আছে উইন্ড। তো আপনার স্যার, স্যার এই লিস্টটা কি আমাদের দেওয়া যাবে, শেয়ার করা যাবে জি, কি? ফাইল স্যার আপনার এই লিস্টটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? ক্লাসে শেয়ার করে দেবো। এখন তো দেখতেই পাইতেছেন, ক্লাসে শেষে হয়তো বা আমি মঞ্জু ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। বিএনবিসি আছে, জাস্ট আমি বিএনবিসির একটা নিছি, স্ক্রিনশট নিয়ে একটা জাস্ট ওয়ার্ড ফাইলে বানায় রাখছি, আর কিছুই না। স্যার এটা ওকে, জুম করলে ভালো হয় স্যার। ওকে, হ্যাঁ, ক্লিয়ার বোঝা যায়? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে সর্বপ্রথম আছে উইন্ডের লিস্ট। হ্যাঁ, আমরা ধরে নেই আমাদের এই বিল্ডিংটা বাস্তবেও ঢাকাতেই আছে। এটা একটা রিয়েল প্রজেক্ট ছিল। তো আমাদের এই বিল্ডিংটা ঢাকাতে, আমরা ধরে নিতেছি আমাদের বিল্ডিংটা ঢাকার ভিতরে আছে, এবং 65.7 ms, ঠিক আছে, মাইল পার সেকেন্ডে আমাদের লোডটা দেওয়া। তো আমরা এটাকে ইটেপসে প্রথমে ইনপুটটা দিতে হবে। আমরা ইটেপসে চলে যাব, ইটেপসে চলে যে উইন্ডে যাব, উইন্ডে যে আমরা এখানে যে উইন্ডে আমার এখানে প্যারামিটার গুলো বসানোর জায়গা আছে, ঠিক আছে। তো আমাদের এখানে উইন্ডে, এখানে আমরা ওইখানে দেওয়া আছে হলো মাইল পার সেকেন্ড, আর আমাদের এখানে দেওয়া আছে হলো মাইল পার আওয়ার। ইটেপসে ডিফল্টে মাইল পার আওয়ারটাই থাকে, ঠিক আছে। চাইলে আপনি এটা চেঞ্জ করেও আসতে পারবেন। তো যেহেতু ডিফল্টে আছে, আমরা এখানে ডিফল্ট অনুযায়ী বসাইছিলাম মাইল পার আওয়ার। তো এটাতে মাইল পার আওয়ার, মাইল পার সেকেন্ডে 65.7, এটাকে যদি মাইল পার সেকেন্ডে নেন, তাহলে 2.24 দ্বারা মনে হয় গুণ করা লাগে, 2.2 দ্বারা। Okay, 65.7 144, দ্যাট মিনস 145-এর মতো আমার এখানে চলে আসবে, ঠিক আছে। মানে 2.2 না, 2.4, 147-এর মতো চলে আসবে। তাহলে 147 আমরা সেখানে অ্যাড করে দিলাম। এটা আপনারা চাইলে নেটে এখনই দেখে নিতে পারেন, মাইল পার সেকেন্ড কনভার্ট করে নেবেন, জাস্ট মাইল পার সেকেন্ড থেকে মাইল পার আওয়ারে কনভার্ট করে নিলেই হয়ে যাবে। তারপর ইম্পর্টেন্স ফ্যাক্টরটাও কিন্তু আমরা বিএনবিসি থেকেই পাই। আমার একটা বিল্ডিং এ আমাদের বিএনবিসি তে বলা আছে, একদম অধ্যায় নাম্বার 1-এ বলা আছে আমার সুন্দর করে, যে যদি আপনার 300 জনের একটা ফ্লোরে যদি 300-র বেশি মানুষ থাকে, তাহলে এটা আমার অকুপেন্সি ক্যাটাগরি আছে 1, 2, 3 and 4, 3 ধরনের অকুপেন্সি আছে। যদি আমার নন ইম্পর্টেন্ট স্ট্রাকচার হয়, লাইক আপনার কাউ শেড, তারপর হলো ফার্মারের জন্য কোনো স্টোরেজের শেড, এগুলো নন ইম্পর্টেন্ট জিনিস, যদি ভাঙিও পড়ে কোনো সমস্যা নেই, এখানে কেউ থাকে না, জাস্ট শেল্টারের জন্য মাঝে মাঝে ইউজ করা হয়। তো ওগুলোর জন্য ওগুলা ক্যাটাগরি 1-এ রাখা হয়েছে। তারপর হলো 2 নাম্বার ক্যাটাগরিতে বিএনপিসি তে বলা আছে, যেগুলা 1, 3 আর 4-এর মধ্যে পড়ে না, এগুলো সব 2 নাম্বার, ঠিক আছে। তো 2 নাম্বারটা সেই ক্ষেত্রে 2, 3 আর 4-এর মধ্যে, 1-এর মধ্যে যেগুলো পান নাই, সেগুলো হচ্ছে আপনার 2 নাম্বার। তো 3 নম্বরে আমার বলা আছে যে 300 একটা ফ্লোরে, একটা সিঙ্গেল ফ্লোরে যদি 300 লোকের বেশি থাকে, তাহলে সেটা অবশ্যই 3 নাম্বার ক্যাটাগরি, অকুপেন্সি ক্যাটাগরি 3। এবং যদি আপনার ইম্পর্টেন্স হয়, হ্যাজার্ডাস বিল্ডিং হয়, লাইক হসপিটাল, তারপর হলো মিলিটারি ক্যাম্পের যেমন কিছু কন্ডিশন থাকে, আপনার বুম করতে পারবো বাট ভাঙতে পারবো না। তারপর হলো আমরা হেলিকপ্টার শেড, ফাইটার জেটের শেড বানাই। তো ওগুলোতে দেখা যায় যে আমাদের কনসিডারেশন এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এরকম বই বানায় যেটা দিয়ে সব ভাঙা যায়, বাট ছোটখাটো বোমে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বা আপনার হলো গিয়ে এগুলো হ্যাজার্ডাস বিল্ডিং হিসেবে আমরা কাউন্ট করি, ঠিক আছে। এবং মিলিটারি হসপিটাল যেগুলা, পুরা পৃথিবী মানে একটা দেশ যদি যুদ্ধ বিধ্বস্ত হয়, তাহলে বলা হয় যে কোনো কিছু থাকুক আর না থাকুক, অ্যাটলিস্ট মিলিটারি হসপিটাল গুলো যেন সার্ভিসেবল থাকে, সেজন্য ওই হসপিটালকে ওইভাবে বানাইতে হয়। তো ওগুলার ইম্পর্টেন্স ফ্যাক্টর অনেক বাইরে যায়, ঠিক আছে। তো এগুলার ইম্পর্টেন্স গুলো বোঝা লাগে অ্যাকচুয়ালি কে কখন সার্ভ করবে। দেখা যায় যে সচরাচর মিলিটারি অনেকগুলা বিল্ডিং আছে, যুদ্ধ তার প্রতিদিন লাগে না। আমরা যে শেড গুলা বানাই আপনার বিমান রাখার জন্য, ফাইটার জেট রাখার জন্য, আরসিসি শেডের মতো হয়, ওগুলো অনেক বেশি আপনার ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি রাখা হয়, যেন ছোটখাটো অ্যাটাকে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আবার ধরি আমরা হসপিটাল, সকল ধরনের হসপিটাল মোটামুটি হ্যাজার্ডাস হিসাবে ধরা হয়, কারণ যেন নর্মালি ভূমিকম্প যদি হয়, বিল্ডিংটা যেন না ফাটে।
কারণ ওই বিল্ডিং যদি ফাইটা যায়, যারা সেবা নিতে আসছে তারা ভয়ে ওই বিল্ডিং এ থাকতে চাবে না কেউ। তো এই ইম্পর্টেন্স গুলা আমাদের বুঝে দেন হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর গুলা দেওয়া লাগে। আর যেহেতু আমাদের এটাতে একটা রেসিডেন্সিয়াল ফ্লোরে এটা একটা সিঙ্গেল ইউনিট ফ্লোর 2500 স্কোয়ার ফিটের, হয়তো বা একটা ফ্যামিলি থাকবে, তো 4 জন ম্যাক্স 6 জন থাকবে একটা ফ্যামিলিতে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 300 চেয়ে অনেক কম, দ্যাটস আমরা এটা ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 ধরে নিছি, ঠিক আছে। কারণ আমাদের এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 ধরার পিছনে একটা রিজন আছে। ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো কি, এটা হলো অকুপেন্সি ক্যাটাগরি 2 তে পড়ে, ঠিক আছে। যেহেতু এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং 9 তলা 10 তলা একটা বিল্ডিং, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অকুপেন্সি ক্যাটাগরি 2। আর আমাদের অকুপেন্সি ক্যাটাগরি বিএনবিসিতে বলা আছে এরকম ভাবে যে এটা 1, 3 আর 4 এর মধ্যে পড়ে নাই, সেটাই 2 নাম্বার ক্যাটাগরি, ঠিক আছে। তো 3 নম্বরে সব হেভি স্ট্রাকচার, 4 নম্বরে সব হেভি স্ট্রাকচার। তো 2 নম্বর অপশনটাই খালি আছে, যেটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো পড়ে যায়, যেগুলোতে নর্মালি ফ্লোর কম থাকে, ফ্লোর এরিয়া কম। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা অকুপেন্সি অনুযায়ী আমাদের এখানে ইম্পর্টেন্স অকুপেন্সি ক্যাটাগরি 2 এবং ইম্পর্টেন্স ফ্যাক্টর আমার এখানে আসে আমার 1 অকুপেন্সি ক্যাটাগরি 2 তে। এটা আমাদের এখানে হয়তো দেওয়া আছে। এই যে দেখেন, আমাদের এই অকুপেন্সি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে আমাদের এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর গুলা। আমরা দেখি, এটা বিএনবিসি থেকে কিন্তু পাওয়া আমার। দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি? দেখেন, অকুপেন্সি ক্যাটাগরি 1 এ আমার বলা আছে যদি আমার নন সাইক্লোন রিজনে হয় তাহলে একরকম হবে, সাইক্লোন রিজন হলে আরেক রকম হবে। এবং সেটাতে সাইক্লোন রিজন হলে কেমন, পূর্বে যে স্টোরি আছে ভেলোসিটি কেমন থাকে, উইন্ড ভেলোসিটি, ঠিক আছে। উইন্ড ভেলোসিটি যদি 44 মিটার পার সেকেন্ডের বেশি থাকে তাহলে এটা সাইক্লোন প্যারামিটার হিসেবে আমরা রিজন হিসেবে আমরা ধরে নিই, সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টর বাইরে যায়। আমাদের একটা আমরা বলতেছি অকুপেন্সি ক্যাটাগরি 2। অকুপেন্সি ক্যাটাগরি আমার হলো সাইক্লোন প্রবণ এলাকা এবং সাইক্লোন প্রবণ ছাড়া এলাকা, যেটা দুই জায়গায় আমার এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টরটা 1, তার মানে আমি 1 ব্যবহার করতে পারতেছি। আবার এই যে 3 এর জন্য বলা আছে 1.15, 1.15, 4 এর জন্য 1.15, 1.15, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে 0.87 and 0.77, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে বিল্ডিংটা করতেছি সেটার জন্য আমরা আমাদের অকুপেন্সি ক্যাটাগরি সিলেক্ট করছি 2 এবং তার ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। দ্যাটস ওয়াই আমরা আমাদের মডেলে এখানে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরটা 1 হিসাব করব, ঠিক আছে। এবং এটা হলো টপোলজিক্যাল ফ্যাক্টর যেটা আছে, এটা হলো ওই আমেরিকান কোড অনুযায়ী, যেহেতু ওদের সিএসআই যে সফটওয়্যারটা আছে এটা করা, ও দেখা যায় যে ওদের কোড গুলো দিয়ে দিলে, এরিয়া গুলো সিলেক্ট করে দিলে এই ফ্যাক্টর গুলো চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা সচরাচর 1-ই পাই। আমাদের হলো তারপর থাকে গাস ফ্যাক্টর। গাস ফ্যাক্টরের জন্য একটা ক্যালকুলেশন আছে, তো ওই ক্যালকুলেশনে করলে আপনার সেখান থেকে এটা বিএনপিসি তে গাস ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করা লাগে সেটা পাওয়া যায়। তো সচরাচর ইন এভারেজ এটা 0.85 এর কাছাকাছি চলে আসে, ঠিক আছে। গাস ফ্যাক্টরটা আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা একবার ক্যালকুলেট করে নেবেন, দরকার পড়লে যতগুলা জোন আছে ওই জোন ওয়াইজ আপনারা ক্যালকুলেট করে নেবেন, মোটামুটি আপনারা 0.85 এর কাছাকাছি পেয়ে যাবেন। বাট স্যার এটা আপনাদের ক্যালকুলেট করে নিতে হবে, হ্যাঁ। স্যার জি স্যার গাছ ফ্যাক্টরটা স্যার মানে ইফেক্ট ফেলায় কোন জায়গায় স্যার বিল্ডিং? জি, গাছ ফ্যাক্টরটা স্যার মানে কি বোঝায় স্যার এটা? গাস ফ্যাক্টরটা হলো একটা ক্যালকুলেশনের মতো আছে, জাস্ট একটা ক্যালকুলেশন থাকবে, ওই ক্যালকুলেশনে ওই যে সিটি এর ভ্যালু থাকে, সিডি এর ভ্যালু থাকে, তারপর উইন্ড স্পিডের ভ্যালু থাকে, সবগুলো মিলে একটা ক্যালকুলেশন করা লাগে। ওই ক্যালকুলেশনটা করলে আপনি ওখান থেকে আপনি গাস ফ্যাক্টরটা ভ্যালুটা পেয়ে যাবেন। যার যে ফ্যাক্টর গুলো আছে, ফ্যাক্টর গুলোর মধ্যে একটা হলো ইম্পর্টেন্স ফ্যাক্টর থাকে আই, তারপর হলো আপনার উইন্ডের স্পিড কত, তারপর জোন কত, এই জোনাল ওয়াইজ আপনার হলো কি একটা ক্যালকুলেশন থাকে, ওই ক্যালকুলেশনটা করলে আপনারা গাস ফ্যাক্টরটা পেয়ে যাবেন। জি স্যার। আমাদের উইন্ড ডিরেকশন ফ্যাক্টর যেটা কেডি, হ্যাঁ, আমরা এই ইটারসে মাত্র দেখে আসলাম, এই যে কেডি ডিরেকশনালি ফ্যাক্টর। তো আমরা আবার কেডিতে যাই। কেডিতে গেলে আমাদের হলো
স্ট্রাকচারাল টাইপ, আমাদের কি ধরনের টাইপের জন্য কেডিএর ভ্যালু কত হবে সেটা এখানে দেওয়া আছে বিএনবিসি তে। ঠিক আছে, এটা হলো আমার বিল্ডিং টাইপ, বিল্ডিং কেমন ধরনের টাইপ হবে, মেইন উইল ফোর্স, রেজিস্টিং সিস্টেম, তারপর হলো কি আর্চ রুফ, তারপর যদি ট্যাঙ্ক থাকে বড় কোনো ধরনের, স্কোয়ার সাইজ থাকলে কি হবে, হেক্সাগোনাল থাকলে কি হবে, রাউন্ড শেপ থাকলে কি হবে। বিল্ডিং এর শেপ রাউন্ড হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, স্কোয়ার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, তো ট্রাইঙ্গেল হতে পারে, ট্রাস হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে বিল্ডিং এর শেপ। সো ওই শেপ গুলোর জন্য মোটামুটি এখানে আমাদের গাছ ফ্যাক্টর গুলো দেওয়া আছে। তো সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে 0.85, আর কিছু কিছু জায়গায় 0.9095ও আছে, এটা শেপের উপর ডিপেন্ড করে। তো আপনারা এই শেপ দেখে, বিল্ডিং এর শেপ দেখে এবং ইম্পর্টেন্স বুঝে আপনারা হলো এখান থেকে কেজিএর ভ্যালুটা আপনারা নেবেন। ঠিক আছে, আমাদের যেমন এখানে কেজিএর ভ্যালুটা আসছে 0.85। তো আমরা এটা হলো নরমালি মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম যেটা বলে, আমরা হলো সেটাকে কাউন্ট করতেছি। বিল্ডিং নরমালি উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, তো আমরা সেই হিসাবে বিল্ডিংটাকে ডিজাইন করতেছি। দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের কেরিয়ার ভ্যালু 0.85। তারপর বাকি যে প্যারামিটার গুলো আছে, গ্রাউন্ড ফ্লোর টু, খেয়াল রাখেন যদি আপনার বিল্ডিং এ বেসমেন্ট থাকে, 3টা বেসমেন্ট আছে কথার কথা ধরে নিলাম বিল্ডিং এর নিচে, তাহলে কিন্তু আপনার অবশ্যই বেসমেন্ট সহ সিলেক্ট করে দিয়েন না, কারণ উইন্ড আপনাকে প্রেশার দিতেই পারবে গ্রাউন্ড ফ্লোর থেকে, বা প্যারাপেট হাইট যদি থাকে, অনেক সময় গ্রাউন্ড ফ্লোরটা রোড লেভেল থেকে একটু উপরে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে প্যারাপেট হাইটটা ধরে নিতে পারবেন। অনেক সময় প্যারাপেট হাইট 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট হতে পারে, যেটা হবে সেটা এখানে লিখে দিবেন। লিখে দিয়ে দেন গ্রাউন্ড ফ্লোর টু রুফ সিলেক্ট করে দিলাম। যদি বেসমেন্ট আর থাকে, বেসমেন্ট কিন্তু উইন্ড আমার প্রেশার দেওয়ার সব মানে সুযোগই তো নেই, মাটির নিচে যায় তার বাতাস লাগবে না। সেই ক্ষেত্রে যদি বেসমেন্ট থাকেও আপনার সেই গ্রাউন্ড ফ্লোরই আসতেছে। তো এটা একটু কেয়ারফুলি দেখেন। তারপর আমাদের এখানে দুই ধরনের প্যারামিটার আছে, একটা হলো ইউজার স্পেসিফিকেশন আর এটা হলো প্রোগ্রাম ক্যালকুলেশন। ইউজার স্পেসিফিকেশনে সিপিডব্লিউ, সিপিএল, এটা হলো গিয়া লিওয়ার্ড একটা, উইন্ডওয়ার্ড একটা। এটার জন্য ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে আপনি করতে পারেন। বাট আমাদের বিএনবিসি 2020 যেটা বেরিয়েছে, সেটাতে ও আমাকে বলতেছে যে আপনারা চাইলে, আমরা চাইলে প্রোগ্রাম ক্যালকুলেট ডিটারমাইন দিয়েও করতে পারি, প্রোগ্রাম ক্যালকুলেশন যেটা। তো আমরা এখানে প্রোগ্রাম ক্যালকুলেশনে চলে গেলাম। আপনারা যদি লিওয়ার্ড উইনওয়ার্ড দিয়ে করতে পারেন, সেখানে এটা আপনারা বিএনপিসি খুললে সেখানে ক্যালকুলেশন পাবেন। তো আপনার লিওয়ার্ড এবং উইনওয়ার্ড এর জন্য কিছু একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আপনার ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টর দিয়ে গুণ করলে আপনার এখানে কিছু ভ্যালুর মতো বের হয়। তো এটা পয়েন্ট হয়তো বা 8 বের হবে না, যে কোনো যে ডিরেকশনের জন্য করবেন এটা হয়তো প্রায় 1.45 এরকমের মতো আসতে পারে, বিল্ডিং এর যে ধরনের সাইজ রেক্টেঙ্গুলার, আর এটা 0.01 এরকম ভ্যালু আসবে। ঠিক আছে, আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে। বাট আমাদের যেহেতু বিএনবিসি প্রোগ্রাম ক্যালকুলেট আরসিসি বিল্ডিং এর জন্য অ্যালাউ করতেছে, সো আমরা প্রোগ্রাম ক্যালকুলেটই করতে পারবো। তারপর আসি হলো আমার উইন্ড এক্সপোজার। এখানে দেখেন আমরা কিন্তু এক্স ডিরেকশন বলতেছি, হরাইজন্টাল বরাবর যে লাইন আছে সেটাকে আমরা বলতেছি এক্স ডিরেকশন। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই 0 ডিগ্রি, আপনাকে 0 ডিগ্রি রাখতে হবে এখানে। তারপর আমাদের ডায়াফ্রাম সেট দেওয়া আছে, ডায়াফ্রাম গুলো ঠিক মতো হয়েছে কিনা সেটা এখানে দেখাচ্ছে, আপনারা সেটা দেখতে পারবেন যখন চেক করবেন, এবং কি কি নামে ডায়াফ্রাম দেখা যাচ্ছে। তারপর লোড কেস আমাদের অবশ্যই ক্রিয়েট অল কেস দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের বিএনবিসি আমাদের রিকোয়ারমেন্ট করতেছে আপনারা যখন এক্স বরাবর লোডটা আসে, তখন তো শুধু এক্স ডিরেকশন বরাবরই লোড আসে না, যদি লোডটা কোনাকুনি আসে তাহলে তো এক্স এর দিকেও কিছু প্রেসার দিয়ে ওয়াই ডিরেকশন বরাবরও কিছু প্রেসার দিবে। সেই জন্য আমাদের ওই কন্ট্রিবিউশন গুলো যেন আমাদের সফটওয়্যার দিতে পারে, এর জন্য আমরা এখানে ক্রিয়েট অল সেট দিয়ে দিই। ঠিক আছে, তারপর এটা হলো আমাদের এসিআই এর যে সফটওয়্যারটা আমরা মিলতে, যেহেতু আমরা এসিআই 705 ইউজ করতেছি, এটা হলো আমাদের ডিফল্টে এই ভ্যালুগুলো দেওয়া থাকে, এবং এটা আমাদের সাথে মিলে ক্যালকুলেশন করলে বিএনবিসি থেকে এটার সূত্র আছে E1 E2 এর রেশিওর। আপনারা যদি এগুলো বের করতে চান ওখান থেকে বের করতে পারবেন। ঠিক আছে, বাট আমাদের এটা ইটিএফসি থেকে যেটা প্রোগ্রাম ক্যালকুলেট দিই, তাহলে আমাদের এটা ম্যানুয়ালি চেঞ্জ করা দরকার হয় না। ঠিক আছে, এটা হলো সেকেন্ড ডিগ্রি অফ প্যারামিটার। যখন অনেক বেশি হাই রাইজ বিল্ডিং ডিজাইন করবেন তখন এটা যা লাগে, ছোটখাটো বিল্ডিং এর ক্ষেত্রে এটা ডিফল্ট যেটা আছে সেটা আমাদের কাউন্ট করলে আমাদের হয়ে যায়, কভার হয়ে যায়, কারণ আমাদের এখানে বেশি দেওয়া থাকে। আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 0.015 এর চেয়ে কম পাবেন। ওকে,
সিমিলারলি ওয়াই ডিরেকশনে খালি একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যেমন এটা 147 করতেছিলাম, আর এখানে খেয়াল রাখবেন ওয়াই ডিরেকশন বরাবর যেন আপনার 90 ডিগ্রি দেওয়া থাকে, কারণ ওয়াই ডিরেকশন আমরা বলতেছি উপরের দিকে যে অ্যাক্সিসটা গেছে ওইটাকে বলতেছি ওয়াই ডিরেকশন। সো আমাদের এখানে উপরের দিকে যেটা গেছে সেটা 90 ডিগ্রি, সো আমরা এখানে 90 ডিগ্রি দিয়ে দেবো। আর হলো এখানে আমাদের কেস ক্রিয়েট অল কেস দিয়ে দিতে হবে, বাকিগুলো সিমিলার। এ হচ্ছে আমার উইন্ডের প্যারামিটার। ওকে, তারপর আমরা যাব হলো সিসমিক্যাল লোড প্যারামিটারের ক্ষেত্রে। তো সিসমিক্যাল লোড প্যারামিটারের ক্ষেত্রে আমাদের এখানে বিএনবিসি আমাদের বাংলাদেশকে 4 ভাগে ভাগ করছে, একটা হলো জোন 1, 2, 3, 4। তো আমাদের জোন 1টাকে বলতেছে সিসমিক্যাল রিস্ক লো, আর জোন 2 কে বলতেছে সিসমিক্যাল রিস্ক মডারেট, আর জোন 3 কে বলতেছে সিভিয়ার, এন্ড জোন 4 কে বলতেছে ভেরি সিভিয়ার। তো আমাদের ওই যে সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম এই জোনগুলো হলো ভেরি সিভিয়ার, এবং এটা সিসমিক্যালি একটা যে প্লেটের উপর আছে ওই প্লেটটা খুবই সিভিয়ার কন্ডিশনে আছে, এবং এটাতে বড় বড় ভূমিকম্প হওয়ার পসিবিলিটিস আছে লং টার্ম। কবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। আর হলো জোন 3, জোন 3 আমার হলো কক্সবাজার, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, তারপর নর্দার্ন সাইড যেটা বাংলাদেশের, ওই সাইডগুলোতে আমার বলা আছে সিভিয়ার। জোনের রিস্ক, ভূমিকম্পের রিস্ক আছে, বাট মডারেট লেভেলের রিস্ক যেটা আর কি সেটা। আর জোন 2 সেটা হলো আমাদের ঢাকা, নোয়াখালী মিডল যে পার্টটুকু পড়ছে বাংলাদেশের, ওই মিডল অংশের পার্টটুকু হলো আমার মডারেট, এবং এটার ভ্যালু আছে 0.2। আর জোন ওই যে একদম আমার খুলনা, বরিশাল, যশোর, রাজশাহী ওই সাইডগুলো হলো আগে আমার সিসমিক্যাল জোন হলো 1, এবং এখানে ভেরিয়েশন গুলো পার্থক্যগুলো আমার দেওয়া আছে। তো আমি আগে ইটেপসে যাই, ইটেপসে যে আমি আটকক এক্স এর জন্য নিলাম। আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম আমরা ইসেন্ট্রিসিটি, অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি আমাদের অ্যাড করে দিতে হয়, ঠিক আছে? এটা আমাদের বিএনবিসিতে ডিরেক্টলি এটার কথা বলা আছে যে আপনাদের অবশ্যই অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি অ্যাড করতে হবে। আমাদেরও দেখা যায় যে কাজ করার ক্ষেত্রে আমাদের ঠিক আমরা ফুটিং এর বা পাইলে ঠিক যে সেন্টারে ফালাইতে চাই এই সেন্টারে পড়ে না, কিছু ইরোড থাকে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কে। তো এই কনস্ট্রাকশন ওয়ার্কের এই ইরোড গুলা থাকলেও যেন আমার বিল্ডিংটা সেফ থাকে, দ্যাটস ওয়াই আমরা একটা অ্যাক্সিডেন্টাল ইসেন্ট্রিসিটি ধরব, এবং এটা আমাদের বিএনপিসিতে বলা আছে সেটা যেটা ধরবে সেটা হলো 5%, ঠিক আছে? সেজন্য আমরা এখানে 5% ধরছি। ওকে, এটাকে এডিটও করা যায়, সেটা আমি বলবো। তারপর আমরা বলতেছি যে আমাদের এরপর চলে আসবো আমরা জোনে চলে আসলে আমাদের এখানে দেখেন SS1 91 জন ক্লাস করে, এগুলো দেওয়া আছে। 40 জন না, 35 জন না। আমরা দেখেন আমরা বলছিলাম আমরা এই বিল্ডিংটা করতেছি ঢাকার জন্য, তো আমাদের এখানে বিএনপিসি থেকে টেবিল দেওয়া আছে ঢাকা সিসমিক্যাল জোন 2 তে। দ্যাট মিন্স আমাদের 0.20 আমাদের ফ্যাক্টর, আমাদের এই যে সিসমিক্যাল জোন, আপনারা এটা দেখে নিতে পারেন মানচিত্রটা একবার। আমাদের 4, 3, 2, 1 এভাবে করে ভাগ করা হয়েছে, এবং এই পাশটাকে চট্টগ্রাম, কক্সবাজার এই জোনটাকে আবার এখান থেকে আমাদের হলো জোন 2 তে ফালানো হয়েছে, সিভিয়ার জোনেই রাখা হয়েছে। সিমিলারলি এখানে যে আপনাদের আমি যেটা বলছিলাম আমাদের অকুপেন্সি ক্যাটাগরি, বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি বলা আছে, তখন এই যে দেখেন আমাদের এখানে অকুপেন্সি ক্যাটাগরি 1 বলা আছে এগ্রিকালচার ফ্যাসিলিটিস, সার্টেন টেম্পোরারি ফ্যাসিলিটিস, মাইনর স্টোরেজ ফ্যাসিলিটিস, যেখানে সচরাচর মানুষজন থাকে না বা থাকলে একটু জুম দেই, বলে দিছে অল বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার। সব 2 নাম্বার ক্যাটাগরিজ। তারপরে যে 3 নাম্বার ক্যাটাগরিজে কোনগুলো হবে বলে দিছে যে বিল্ডিং। স্যার আপনার কথা ক্লিয়ারলি আসে না। মনে হয় একসাথে একটা ফ্লোরে 30 এর বেশি লোক থাকে, এটা হলো অকুপেন্সি ক্যাটাগরি 3। তারপর হলো ডে কেয়ার, যেখানে বাচ্চারা থাকে,
যদি বাচ্চারা থাকে, যদি 150 বা বেশি বাচ্চা থাকে তাহলে সেটা অকুপেন্সি ক্যাটাগরি 3 হয়ে যাবে। তারপর স্কুল ফ্যাসিলিটিস, স্কুলে তো বাচ্চা এমনিতেই 300 বেশি থাকে, বাট স্কুলের ক্ষেত্রে যদি 250 বেশি থাকে তাহলেই সেটা অকুপেন্সি ক্যাটাগরি 3 চলে যাবে। স্যার এর মেবি নেট সমস্যা। জি স্যার, দেখতে পাচ্ছেন? এখন দেখা যায় স্যার। ওকে, এই যে আপনারা দেখতেছেন এখানে এই যে বিএলবিসটা আছে, এই পুরো পেজটাই আপনারা একটু প্রপারলি পড়ে নেন, তাহলে আপনার অকুপেন্সি ক্যাটাগরি কোনটা কি হয়, বিল্ডিং এর ইম্পর্টেন্স কোনটাকে কেমন বেশি দিব, আপনারা সেই সম্পর্কে একটা ধারণা হবে। ঠিক আছে, আপনারা তো মোটামুটি সবাই ফাইনালের দিকে চলে আসছেন। আপনারা যখন কাজ করতে যাবেন এই জিনিসটা পড়লে কোন ধরনের বিল্ডিং কেমন ধরনের ইম্পর্টেন্স রাখে, কোনটাতে আমি ছাড় দিব, কোনটাতে আমি একটু ছাড় দিব না, সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন এই অকুপেন্সি ক্যাটাগরি পড়ে। এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা অকুপেন্সি ক্যাটাগরি পেয়ে যাবো, যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2। আচ্ছা, এবার আসি আমাদের অকুপেন্সি ক্যাটাগরি 2 তে যখন আমাদের বিল্ডিং হয় আর্টওয়ার্কের জন্য। এটা দেখেন এখানে বলা আছে ইম্পর্টেন্স ফ্যাক্টর বিল্ডিং এন্ড স্ট্রাকচার ফর আর্টওয়ার্ক ডিজাইন। আর্টওয়ার্কের ডিজাইনের জন্য এক ধরনের ইম্পর্টেন্স ফ্যাক্টর আছে, উইন্ডোর জন্য কিন্তু অন্যরকম। আমি আপনাদের উইন্ডোর জন্য কিছুক্ষণ আগে দেখাইছি, সেখানে 1 ম্যাক্সিমাম পাইলাম 1.15। ঠিক আছে, আর্টওয়ার্কের জন্য কিন্তু ব্যাপারটা আবার ডিফারেন্ট, আর্টওয়ার্কের জন্য ফ্যাক্টরগুলো আরো বাইরে যায়। 1 আর 2 তে বলা আছে আমার ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, 3 তে বলা আছে 1.25 and 4 এ বলা আছে 1.5। তো সিলেট জোনে যদি আপনি কোনো বিল্ডিং ডিজাইন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার যদি বিল্ডিং ক্যাটাগরিজ হেভি ডিউটিস বিল্ডিং হয়, তাহলে আপনাকে 1.5 ফ্যাক্টর ধরা লাগবে। ঠিক আছে, তাহলে এবার আমরা যাব আমাদের আজকে, যেহেতু আমাদের জোনটা ফিক্সড, আমাদের জোনটা হয়ে গেছে ইম্পর্টেন্স ফ্যাক্টর 2 তে। যেহেতু আমাদের একেও পড়ে নাই, 3এও পড়ে নাই, 4এও পড়ে নাই, তার মানে বাকি আছে শুধু 2। ঠিক আছে, সেজন্য আমরা 2 তে গেছি। আপনারা একটু আবার এই জিনিসটা একটু ভালো করে দেখে নেন। 2 আমার ডিরেক্টলি বিএনপিসি তে বলা আছে, যেটা 1, 2, 1, 3, 4 এই 4টার মধ্যে যেটা পড়বে না সেটাই হচ্ছে 2 নম্বর ক্যাটাগরিজ। মানে ছোট রেসিডেন্সিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং টাইপ গুলোই আসলে 2 নম্বরে পড়ে। তারপরে এখানে একটা ছোট করে নোটও দেওয়া আছে। আপনার পাওয়ার প্ল্যান্ট that do not supply power on the national grid shall be designed occupancy category 2। ওকে বস। যদি পাওয়ার গ্রিডের কোনো বিল্ডিং হয় যেখান থেকে পাওয়ার সাপ্লাই হয়, সেটাও occupancy category 2 তে আপনারা রাখতে পারেন। ওকে, তারপর আমি গেলাম ইম্পর্টেন্স ফ্যাক্টর। ইম্পর্টেন্স ফ্যাক্টর যেহেতু আমাদেরটা 1, 3, 4 পড়ে নাই, দ্যাট মিন্স আমাদের ক্যাটাগরি 2, সেহেতু আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। ওকে, 1 এ যদি যাই তাহলে আমরা আবার মডেলে যাব। মডেলে যে আমরা এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই যে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 বসাইলাম। বসানোর পরে এরপর আসি হলো গিয়ে আমার এখানে এস এস একটা কথা বলা আছে। আমার এখানে এই রাইটে আপনারা চেক করেন, আপনারা যখন কাজ করবেন তখন হলো গিয়ে জিপ কোড নট লঙ্গিটিউড ল্যাটিটিউড এই যেটা দেওয়া থাকে, এটা হলো যখন আপনি মানে এই সিএসআই সফটওয়্যারটা বানানো হয়েছে তো আমেরিকান বেস, তো ওদের এখানে এটা ইউজ করা সম্ভব হয়। জিপ কোড দিয়ে দিলে আপনার ভ্যালুগুলো অটোমেটিক্যালি নিয়ে নেয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এই যে সিম্পল কোএফিসিয়েন্ট অটোমেটিক্যালি ও ভ্যালু নিয়ে নিতেছে। ঠিক আছে, আবার SA1 এর জিপ কোড যদি দেই তাহলে তাও অটোমেটিক ভ্যালুগুলো নিয়ে নিচ্ছে। তো আমরা এটা দেবো ইউজার ডিফাইনে। ওকে, ইউজার ডিফাইনে দেব। এরপর যাব আমরা SS1। তো SS1 এগুলা বের করার জন্য আমাদের সর্বপ্রথম একটা জিনিস বের করতে হবে, সেটা হলো গিয়ে সয়েল ফ্যাক্টর, সাইট ক্লাসিফিকেশন বের করতে হবে, সয়েলের সাইট ক্লাসিফিকেশন। তো সাইট ডিপেন্ডেন্ট সয়েল ফ্যাক্টর এন্ড আদার প্যারামিটার ডিফাইনিং ইলাস্টিক রেসপন্স স্পেকট্রাম। আচ্ছা, মানে রেসপন্স স্পেকট্রামের জন্য বলতেছে, সিসমিক্যাল লোডের কথা বলতেছে। তো আমার বলতেছে যে SA, SB, SC, SD, SE এই 4 ধরনের সয়েল ক্যাটাগরি আছে। তো এই 4 ধরনের সয়েল ক্যাটাগরির ভিতরে আমাদের SD এর S এর ভ্যালু
এসডি এর অ্যাসেট ভ্যালু হলো 1.35 আর এসসি এর অ্যাসেট ভ্যালু 1.5। তো বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের মাটি যে ধরনের মাটি, বাংলাদেশে কিন্তু এরকম মাটি পাবেন না বা তুরস্কের মতো যে আপনি মাটি গর্ত করবেন আর পাথর বের হয়ে গেল। তুরস্কের এই ধরনের জিনিস পাওয়া যায়। পাহাড়ি এলাকায় বিশেষ করে গ্রিস ট্রিস ওইসব জায়গায় এরকম হয়, মাটি খনন করলে পাথর চলে আসে। বাংলাদেশে এরকম সয়েল কোনো জায়গায় অলমোস্ট নাই বলতে গেলেই চলে। তো বাংলাদেশে সচরাচর দুই ধরনের সয়েল বেশি পাওয়া যায়, একটা হলো এসসি আর একটা হলো এসডি। এর জন্য এটা মার্ক করে দেওয়া আছে এখানে। তো এসসি তে এস এর ভ্যালু আছে 1.15 আর এসডি তে এস এর ভ্যালু আছে 1.35। তাহলে আপনার এসসি কখন হয়, এসডি কখন হয়? তো আমাদের বিএনপিসি তে একটা রেফারেন্স দেওয়া আছে, দেখি এটা এখানে দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে এই জিনিসটা নাই, হয়তো বা অ্যাড করা হয়নি, বাট বিএনপিসি তে একটা বলা আছে যদি আপনার এভারেজ এন ভ্যালু বলতে হচ্ছে আমরা সয়েল টেস্টের সময় এসপিটি ভ্যালু বের করি না, আপনারা তো সয়েল টেস্টের সময় এসপিটি ভ্যালু বের করে দেখছেন। তো এই এসপিটি ভ্যালুর এভারেজ করবেন, এভারেজ করে যদি এই এভারেজ এসপিটি এর ভ্যালু যদি 15 এর নিচে হয় তাহলে সেটা হয়ে যায় এসডি টাইপ অফ সয়েল। আর যদি 15 এর চেয়ে উপরে হয় এভারেজ এসপিটি ভ্যালু তাহলে সেটা হয়ে যায় এসসি টাইপ অফ সয়েল। ওকে, আপনারা এই জিনিসটা ভালো করে মনে রাখেন, কখন এসডি হয় কখন এসসি হয়, কারণ এসডি এবং এসসি এটার উপরে বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যে বিল্ডিং আমার সয়েলটা একটু খারাপ ওই বিল্ডিং দেখবেন যে আপনার ফ্রেমিং সিস্টেম স্পেশালে চলে আসে, আবার যেগুলো ফ্রেমিং সিস্টেম একটু ভালো স্পেশালে ডিজাইন করলে কিন্তু আমাদের রেইনফোর্সমেন্ট কস্ট বাইরে যায় এবং রুলস এন্ড রেগুলেশনের জন্য টোটাল বিল্ডিং এর সিভিল কস্ট বাইরে যায়। ঠিক আছে, সো এটা কস্টের সাথে রিলেটেড, সো ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার ডিজাইনের ক্ষেত্রে। কখন এসসি হলো কখন এসডি হলো, এসসি আর এসডি এর জন্য একটা কন্ডিশন তো এভারেজ এন্ড ভ্যালু যদি 15 এর চেয়ে কম হয় বেশি হয় এসসি, কম হলে এসডি। আরেকটা আছে যেটা একটু এক্সপেন্সিভ টেস্টটা, এসপিটি ভ্যালু টেস্ট করতে গেলে তো আমাদের এত এক্সপেন্সিভ না, বাট ওইটা হলো ওয়েব ভেলোসিটি, আমরা বলি মাটির শেয়ার ওয়েব ভেলোসিটি। ওটা বিএনপিসি তে খুললে আপনারা পাবেন, ওইখানে শেয়ার ওয়েব ভেলোসিটি যদি 250-র চেয়ে বেশি হয় তাহলে সেটা হলো এসসি, আর যদি 250-র চেয়ে কম হয় সেটা হলো এসডি। তো সচরাচর কেউ বিপদে না পড়লে, মানে গার্মেন্টস গুলো সচরাচর করে বা বড় বড় হাইরাইজ বিল্ডিং ওগুলো এই টেস্ট গুলো করে, আপনার সচরাচর রেসিডেন্সিয়াল বিল্ডিং এই টেস্ট গুলো অনেক কম হয়, বাট বড় বিল্ডিং এর ক্ষেত্রে এই টেস্ট গুলো করা লাগে। ওগুলা সচরাচর আমরা টিপিক্যালি যে ধরনের এসপিটি বের করি এসপিটি টেস্টের চেয়ে শেয়ার ওয়েব ভেলোসিটিতে রেজাল্ট গুলো অনেক ভালো আসে। ওকে, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন যে এসসি হলে কেমন ধরবেন, এসডি হলে কত ভ্যালু ধরবেন। ওকে, এখানে আমার সিটি, আচ্ছা এটা দেখাচ্ছি, এটা একটু পরে দেখাই। ওইটার আগে আমরা দেখাবো হলো এই টেবিলটা। আপনারা ওইখান থেকে এসসি আর এসডি বের করলেন। তো এবার আমার বিল্ডিং কত নাম্বার জোনে, আমরা বলতেছি ঢাকায় আমার জোন নাম্বার 2। দেখেন আপনারা খুব ভালো করে একটু খেয়াল করেন, এখানে সি ডি এ বি, এখানে বি আছে সি আছে ডি আছে। এই বি সি ডি দিয়া অ্যাকচুয়ালি এখানে টাইপ অফ সয়েলের উপরে কি ধরনের ফ্রেমিং হবে সেটা বোঝানোর ট্রাই করা হইতেছে। হ্যাঁ, বিতে হলো আপনার লেখা মানে জোনটা সিসমিক্যাল জোন যেটা একদমই নর্মাল সেটার কথা বলতেছি আমরা হলো বিতে। সিতে সিতে আমরা হলো মডারেট যেটা সেটার কথা বলতেছি, আর ডিতে হলো গিয়া সিভিয়ার, যেটা সিভিয়ার এবং ভেরি সিভিয়ার, এই দুইটা পার্ট আমরা রাখছি হলো ডিতে। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন এসসি যদি আমাদের জোন নাম্বার আমরা বলছি 2, একটু এই পাশের এবার জোন নাম্বার 2 এর টেবিলটা পেলাম। যদি সয়েলটা এসসি হয় মানে এভারেজ এসপিটি ভ্যালু যদি 15 এর চেয়ে বেশি হয় তাহলে আমার এটা হলো সি। ঠিক আছে, আর যদি আমার এসডি হয়, এই যে আমার সয়েল টেস্টের রেজাল্ট একটু খারাপ আসছে, আমার এভারেজ এন ভ্যালুর 15 এর চেয়ে নিচে চলে আসছে, এটা আমার চলে গেল জোন 2 তে, যে দেখেন দিতে চলে গেছে। দিতে মানে হলো গিয়ে সিভিয়ার ক্যাটাগরির জন্য আমরা ডিজাইন করতে হবে, সিসমিক্যালি সিভিয়ার ক্যাটাগরি। তার মানে আমরা আগে আগে একটা ধরনের 2006 এর বিএনপিসি যেটা ছিল ওইটাতে আমাদের রুলসটা এরকম ছিল যে জোন ওয়াইজ আমাদের হলো এই ফ্যাক্টর গুলো সিলেক্ট করা ছিল। আগে জোন ছিল 3টা, 1 2 3। তো তখন এই সিলেক্ট জোনে আমার এটা তখনও সিভিয়ারই ছিল, ওটা ভেরি সিভিয়ার অপশনটা ছিল না, তখন সিভিয়ার ছিল, লো মডারেট সিভিয়ার।
তো এখানে বলা ছিল যে এই জোনের জন্য এত বের করবা, মডারেটের জন্য এত বের ব্যবহার করবা, আর যদি লো হয় তাহলে এত ব্যবহার করবা। বাট এখন বলতেছে যে যদি তোমার সয়েল খারাপ হয় তাহলে তোমার এটা অটোমেটিক্যালি সিসমিক্যালি সিভিয়ার জন্য চলে যাবে, মানে ডি টাইপ ডিটেলিং করা লাগে। ডি টাইপ ডিটেলিং বলতে আমাদের এখানে স্পেশাল ডিটেলিং এ চলে আসে। ওকে, এই জিনিসটা, এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। আপনারা এর জন্য সয়েলের টেস্ট, সয়েল কত ইম্পর্টেন্ট সেটা, সয়েল টেস্ট কত ইম্পর্টেন্ট সেটা এই টেবিলে আপনাদেরকে ডিফাইন করে বুঝাই দেবে। ঠিক আছে? তো আমাদের আমাদের যেই জায়গায় বিল্ডিংটা করতেছিলাম ওই জায়গায় অ্যাকচুয়ালি বিল্ডিংটা সয়েলের কন্ডিশন প্রচন্ড খারাপ ছিল। আমরা ধরে নিলাম একটা খারাপ সয়েল এটা। তো যদি আমরা ধরে নিলাম সেটার সয়েলের টাইপটা হলো এসডি টাইপ সয়েল, সয়েল ক্যাটাগরি ডি। ঠিক আছে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি এখানে দেখেন। তো সিসমিক ডিজাইন ক্যাটাগরি আমি ধরে নিলাম ডি, কারণ ডি ধরছি ওটা এভারেজ এন্ড ভ্যালু 15 এর চেয়ে ছোট। তো 15 এর চেয়ে ছোটর জন্য ডি ধরছি, দ্যাট মিনস এসডি জোন 2 ডি। ঠিক আছে, আবার যদি জোন 3 তে হইতো তখন এটা ডি হয়ে যেত। আবার জোন বি এর ক্ষেত্রে চিন্তা করে দেখেন, সিভিয়ার আর হলো গিয়ে ভেরি সিভিয়ারে অলওয়েজ ডি। ঠিক আছে, তো সি আর ডি সচরাচর বাংলাদেশে দুইটা বি ইউজ হয়, একটা হলো সি আর একটা হলো ডি। বাংলাদেশে দুইটা বেডি সয়েল পাওয়া যায়, সি আর ডি, এইটাই বেশি পাওয়া যায়। বিটাও মানে এখনো পর্যন্ত আমি পাই নাই, আমি 8 বছর যাবত কাজ করি, বাট আমি এখনো বি টাইপ সয়েল পাইনি। সি আর ডি টাইপের সয়েলই পাওয়া যায়। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেয়ার ওয়েভ ভেলোসিটি এন্ড হলো এসপিটি ভ্যালু। যদি শেয়ার ওয়েভ ভেলোসিটি আপনারা টেস্ট করেন তাহলে 250, আর এসপিটির ক্ষেত্রে 15। 0.2 সেকেন্ড স্পেক্ট্রা এক্সেল এসএস এর ভ্যালু বের করব। আমরা আবার আমাদের রিপোর্টে যাব। এখানে দেখেন এসএস এর ভ্যালু বলা আছে, আমাদের এসএস এর ভ্যালু জোন 2 তে, জোন 2 এর জন্য আমাদের এটা বলা আছে 0.5। ওকে, তাহলে আমি এটা এখানে বসাবো 0.5। তারপর আবার যাব এখানে, এরপর দরকার হলো আমার S1। এই টেবিলটাও কিন্তু বিএনপিসি তে দেওয়া আছে, আমি এটা বিএনপিসি অ্যাপেন্ডিক্স থেকে আপনারা এই টেবিলটা পাবেন, আপনারা এটা অ্যাপেন্ডিক্সটা চেক করেন পেয়ে যাবেন। S1 এর ভ্যালু জোন 2 তে বলা আছে 0.2। তাহলে আমি আবার গেলাম মডেলে, আবার যে এখানে 0.2 দিব। তারপর টাইম পিরিয়ড বা ট্রানজিশন পিরিয়ড, এটা আপাতত এটা একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে বের করা লাগে। তো এটা ওভারঅল আমরা 2 সেকেন্ড ধরে, এটা হলো ভূমিকম্পের টাইমটা, যে যতক্ষণ সময় যাবত ভূমিকম্প হয়। তো এখানে আরেকটা ব্যাপার হলো টাইম পিরিয়ড ক্যালকুলেট করা যায়, আরেকটা হলো গিয়ে সচরাচর বাংলাদেশে এই পর্যন্ত রেকর্ডেড ভূমিকম্পের ডিউরেশন কত ওইটার উপর। তো অ্যাকচুয়ালি 2 সেকেন্ড এখন পর্যন্ত হয় না, আফটার শক ছিল, বাট টানা ভূমিকম্প 2 সেকেন্ড পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমামের জন্য আমরা 2 ধরে রাখছি। এটা চাইলে যদি আপনারা ক্যালকুলেট করে বেশি পান তাহলে এটা বেশি ইউজ করতে পারবেন, যত যত পান তত ইউজ করতে পারবেন। তো সচরাচর আমাদের 2 কভার হয়ে যায়, আমরা 2 রাখছি। এরপর আসেন সাইড ক্লাসে আপনাদের যখন আমি মডেল ড্র করা শিখাইছিলাম তখন দেখাইছিলাম যে এ বি সি ডি এগুলাতে আপনি ডিফাইন করা থাকে, এগুলাতে চেঞ্জ করা যায় না। ঠিক আছে, এখানে চেঞ্জ করা যায় না, দ্যাটস ওয়াই আমাদের শুধুমাত্র চেঞ্জ করার অপশন একটাই থাকে, সেটা হলো এফ। এ বি সি ডি ই এ পর্যন্ত কোনোটাতে চেঞ্জ করা যায় না, আর ডিফাইন যেটা দেওয়া থাকে ওইটাই নিয়ে কাজ করতে হয়। তো আমাদের ওই আমেরিকান কোডের সাথে মিলে না, সো আমরা এটা এফ এ যাবো, এফ এ যাই আমরা আমাদের মতো করে ভ্যালুগুলো বসাবো। তাহলে আমাদের এখানে কিসের ভ্যালু বসাতে হবে? সাইড কোএফিসিয়েন্ট অফ এফ এ। তাহলে সাইড কোএফিসিয়েন্ট অফ এফ এ আমি কোথায় পাবো? এই যে এটা, সাইড কোএফিসিয়েন্ট অফ এফ এ ফর ডিফারেন্ট সিসমিক জোন এন্ড সয়েল টাইপ। তাহলে আমার সয়েল টাইপ কি? সয়েল টাইপ হলো এসডি, আর আমার জোন কত? জোন হলো গিয়া আমার 2, দ্যাট মিন্স আমার এফ এর ভ্যালু হলো 1.35। সেই ক্ষেত্রে আমি এখানে এফ এর ভ্যালু বসাবো 1.35। তারপর আবার যাব এফ বি, আবার আমি ওই সব ফাইলটাতে যাব। এরপর আমার নিচে দেখেন লেখা আছে, এটা এগুলো জাস্ট কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এমপিরিক্যাল ফর্মুলাতে আমাদের এক্সপার্টরা বের করে রাখছে। তো সাইড কোএফিসিয়েন্ট ফর এফ বি ফর ডিফারেন্ট সিসমিক্যাল জোন এন্ড সয়েল টাইপ, এখানে আমাদের সয়েল টাইপ ছিল এসডি, দ্যাট মিন্স এই যে এসডি, আর আমাদের জোন 2, দ্যাট মিন্স এই যে জোন 2, এখানে বলা হচ্ছে 2.7। আমরা হলো এখান থেকে 2 পয়েন্টস, আচ্ছা এটা তো আমি উল্টাতে বসলাম,
1.35 আর এইটা হলো নিচেরটা হলো FBA 2.7 1.5 তারপর দেখেন ক্যালকুলেট কোএফিসিয়েন্ট, এখানে একটা ফর্মুলা আছে SDS 2/3 FA ইন্টু SA। এটারে যদি আপনি ওকে দেন, এটা নর্মালি ও ইটসেলফ ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে। যেমন আমি যদি এখানে 1 করে দিই, লাইক 0 তো মনে নিবে না। ঠিক আছে, আমি যদি এখানে 1 করে দিই, দেখেন আপনার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। FA FB এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করে দেখছেন। কারণ এটা হলো FB চেঞ্জ করছি, FB এর সাথে S1 গুণ, S1 নিচ্ছে ও এখান থেকে, এখানে অটোমেটিকলি ও গুণ করে নিবে, এটা আপনার কিছু করতে হবে না, ওর ফর্মুলা অনুযায়ী অটোমেটিক গুণ করে নেবে। এরপরে আসি আমার লেফটে। লেফটে এবার আমার কি কি প্যারামিটার আছে আপনারা বুঝতেছেন এই জিনিসগুলা? এটা একটু বোরিং এন্ড এটা একটু মাথা রাখতে হবে, হ্যাঁ। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে একটা ডিজাইনে, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার ইন্টারেস্টিং লাগতেছে। এবার ওই যে আমরা কিছুক্ষণ আগে যে খেয়াল করছেন কিনা, এখানে আমরা ডিজাইন ক্যাটাগরি বের করে রাখছিলাম যে বি সি ডি, এটা কেন কাজে লাগবে সেই জিনিসটা আপনি বুঝবেন এখানে, যে মানে এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। আমাদের যে ফ্রেমিং সিস্টেমের জন্য আপনারা তো জানেন কি বলে আর এর ভ্যালু চেঞ্জ হয়, তাই না? রেসপন্স রিডাকশন ফ্যাক্টর যেটাকে বলি আমরা আর, তাই না? তো এটা আর এর ভ্যালু যে চেঞ্জ হয়, এটা কিসের সাপেক্ষে আর এর ভ্যালু কখন কি হবে, এটা হলো সয়েল ক্যাটাগরি, সিসমিক্যাল ডিজাইন, সরি সয়েল না, সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আর সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরি কিসের উপর ডিপেন্ড করে? সয়েলের উপর ডিপেন্ড করে। তো এই যে বি সি ডি আমরা দেখছিলাম, এই যে বি সি ডি কখন কি ধরতে পারবেন, এটা বিএনবিসি থেকে বের করা হয়, যে বিএনবিসি টেবিল নাম্বার 6290 এই অধ্যায় থেকে বের করছি আমরা। ওকে, এরপর আমাদের এখানে বলা আছে BCD, 3 ধরনের টাইপ সয়েলের জন্য আমার বলা আছে, এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। NL বলতে আমার বুঝাইতেছে কোনটা দিয়ে কি বুঝাইতেছে, এটা আপনি এই যে নিচে এখানে দেওয়া আছে। NL মানে নো হাইট রেস্ট্রিকশন, কোনো হাইট রেস্ট্রিকশন নাই, আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। NP দ্বারা নট পারমিটেড। আর যখন নাম্বার দেখতেছেন, এখানে বলা আছে দেখেন মিটারে, ঠিক আছে। মিটারে আমার বলতেছে যে 50 মিটার পর্যন্ত অ্যালাউ করলাম, 50 মিটার হাইট হলে আপনি এটা করতে পারবেন। যেমন এটার ক্ষেত্রে, আবার এটার ক্ষেত্রে 11 দেওয়া আছে, দ্যাট মিন্স 11 মিটার হাইট পর্যন্ত আপনি এই যে এই কন্ডিশনটা ইউজ করতে পারবেন। এই আর এর ভ্যালু, এই ওমেগার ভ্যালু, এই সিডি এর ভ্যালু ইউজ করতে পারবেন 11 মিটার হাইট পর্যন্ত। আবার এটা 50 মিটার। তারপরে যে এনপি আছে, এটা নট পারমিটেবল, মানে আপনি এসডি যদি দিতে পড়ে, সয়েল কন্ডিশন যদি দিতে পড়ে, এসডিতে পড়ে, আর সিসমিক্যাল ক্যাটাগরি যদি দিতে পড়ে, তাহলে নট পারমিটেবল, তার মানে এই কন্ডিশন আপনি ইউজ করতে পারবেন না। আবার যদি আপনার সয়েলটা যদি একটু ভালো হয়, এসডিতে হয়, আপনার সয়েলটা যদি ভালো হয়, এসডিতে হয়, সেক্ষেত্রে আপনি 50 মিটার হাইট পর্যন্ত আপনি এটা করতে পারবেন, যদি সি হয়। আবার যদি বি হয়, তাহলে নো লিমিট, কোনো লিমিট নেই, যত ইচ্ছা ততই ব্যবহার করতে পারবা, যতই হাইট হোক সেটা ব্যবহার করতে পারবো আমরা। সেই ক্ষেত্রে আপনার সয়েল ক্যাটাগরি বি হইতে হবে, ঠিক আছে। এবার বুঝছেন আপনারা বি সি ডি কতটা ইম্পর্টেন্ট? স্যার এখানে একটা জিনিস যদি একটু ক্লিয়ার করতেন, যে ওই যে স্ট্রাকচারাল ফ্রেম সিস্টেম, যে এই যে ডুয়েল সিস্টেম, এরপরে হচ্ছে ডুয়েল সিস্টেমের মধ্যে ইনডিটারমিনেট, এরপরে হচ্ছে স্টিল, এইগুলো যদি একটু ক্লিয়ার করেন তাহলে ভালো হয় আর কি, অনেকে ক্লিয়ার হবে। আমরা ক্লিয়ার করব, আমরা ধাপে ধাপে যাই। ডুয়েল সিস্টেম কি হবে, আচ্ছা ঠিক আছে। ধাপে ধাপে যাই। আমি আপনাদের বেসিকটা ধরাই দিচ্ছি, আপনারা এটা যে ইম্পর্টেন্ট, এটা কিসের সাথে কানেক্টেড? সিসমিক ডিজাইন ক্যাটাগরি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোথা থেকে পাইছি? সয়েল টাইপ, সয়েল টাইপ থেকে পাইছি। দ্যাট মিন্স আমাদের এই টেবিলটা, এই সিসমিক্যাল ফোর্স রেজিস্টিং সিস্টেম হোক আর মানে ফ্রেমিং সিস্টেম, আমি বিল্ডিংটা কোন ধরনের ফ্রেমে ইউজ করব সেটা ডিপেন্ড করে আমার হলো সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরি। সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরি ডিপেন্ড করে সয়েল ক্যাটাগরি, ঠিক আছে। সয়েল ক্যাটাগরির উপর, মানে আপনার বিল্ডিং, কথার কথা, আপনার বিল্ডিং আছে হলো ঢাকাতে, কিন্তু আপনার সয়েল টাইপ অনেক খারাপ,
মাটির নিচে কাদামাটি সব, সয়েল অনেক খারাপ, সেই ক্ষেত্রে আপনাকে সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরি ডিতে, দ্যাট মিনস সিভিয়ার কন্ডিশন ধরে ডিজাইন করা লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিং এর কস্ট বাইরে যেতে পারে, ঠিক আছে? কারণ ডিতে যখন ডিজাইন করি আমরা, ডি এর কিছু স্পেশাল রুলস এন্ড নর্মস আছে, হ্যাঁ, তো ওর জন্য ডিতে ডিজাইন করতে গেলে কস্ট বাড়ে। আবার ধরেন আপনার জানি এলাকায় 1-2 কিলোমিটার দূরে আরেকটা বিল্ডিং করছে আরেক ভদ্রলোক, ওই বিল্ডিং এ দেখলেন যে কস্ট অনেক কম আসলো। কেন কম আসছে? কারণ ওনার সয়েল টাইপ অনেক ভালো, ওই ভদ্রলোকও ঢাকায়, ঠিক আছে, সয়েল টাইপ অনেক ভালো। তারা দুইজন ধরে নিলাম দুইজন দুই ভাই, একই বিল্ডিং ডিজাইন করা, একই আর্কিটেকচারের উপরে দুইটা বিল্ডিং করতেছে, দুইটা ইন্ডিভিজুয়াল লোকেশন। সেই ক্ষেত্রে আপনার এই সয়েলের খারাপ হওয়ার কারণে আপনার একজনেরটা ডি হয়েছে আর একজনেরটা সি হয়েছে, দ্যাট মিনস আপনাদের এখানে কিন্তু ইকোনমিক্যাল তারতম্য অনেক বেশি হয়ে যেতে পারে সিভিল কনস্ট্রাকশন, বুঝতে পারছেন? এবং দুইজনের ক্ষেত্রে স্পেশালি কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, দ্যাটস ওয়াই আপনি দেখা যাবে যে যেটা আপনি সি এর জন্য ইউজ করতে পারতেছেন সেটা ডি এর জন্য ইউজ করতে পারবেন না, ডি টাইপ ডিটেইলিং এর ক্ষেত্রে। ডিটেইলিং এর কিছু রুলস এন্ড রেগুলেশন আছে মেইনলি, সেটা আমরা পরে যাব। আচ্ছা, এরপর আমরা যাব মডেলে যে আমরা এখানে আমাদের টাইম পিরিয়ড, আমাদের এখানে একটা টাইম পিরিয়ডের ক্যালকুলেশনের কথা বলা আছে, অ্যাপ্রক্সিমেট, প্রোগ্রাম ক্যালকুলেট আর ইউজার ডিফাইন। তো আমাদের বিএলবিসি তে আমাদের দুই ধরনের ইসের কথা বলা আছে, ইউজার কথা বলা আছে। প্রোগ্রাম ক্যালকুলেটরটা ডিরেক্টলি আমাদের অ্যালাউ করে না, আমাদের নতুন বিএলবিসি 2006 এর অ্যালাউবল ছিল, বাট 20-এ অ্যালাউবল নাই। তো আমাদের এখানে দুইটা জিনিস অ্যালাউবল আছে, একটা হলো অ্যাপ্রক্সিমেটের টেবিলও দেওয়া আছে বিএলবিসি তে, আরেকটা হলো ইউজার ডিফাইন। ইউজার ডিফাইনের ক্ষেত্রে আপনার টাইম পিরিয়ডটা নিজের হাতে ক্যালকুলেশন করে আসতে হবে, যদি ক্যালকুলেশন করে যেটা পাইছেন সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন, আপনি দুই ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনার এটা ক্যালকুলেট করে আসতে হবে। ওকে, এরপরে আমি যাই হলো টেবিল। আমি এখান থেকে আগে এই টাইম পিরিয়ডটা দেখাই দিই। ওকে, এই যে আমার এখানে বলা আছে ভ্যালু অফ কোএফিসিয়েন্ট এস্টিমেট অ্যাপ্রক্সিমেট বিল্ডিং পিরিয়ড, ঠিক আছে? পিরিয়ড বলতে টাইম পিরিয়ডের কথা বুঝাইতেছে। আমার এখানে আপনারা ম্যাথমেটিক্স মনে করে আসছেন, এই সাবজেক্টে পড়ার কথা, স্ট্রাকচারাল 4 বা 3 থাকার কথা, ওই কিছু ম্যাথমেটিক্যাল জানে। আপনার যদি কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে সিটি এর ভ্যালু এসআই ইউনিটে আছে, সিটি এর ভ্যালু এত, এগুলো কোএফিসিয়েন্ট ভ্যালু, হ্যাঁ। এগুলো এম্পিরিক্যাল ফর্মুলাতে সলিউশন করে ওনারা আমাদের এক্সপার্টরা একটা ভ্যালু ক্রিয়েট করছে, ওই ভ্যালুটা ধরে আমাদের ক্যালকুলেশনগুলো করা লাগে। আর সিটি এর ভ্যালু আছে এখানে এত, যদি স্টিল মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে এত, ইসেন্ট্রিক্যাল ব্রেস সিস্টেম ফ্রেম যদি হয় তাহলে এত, অল আদার স্ট্রাকচার যদি এই তিনটার মধ্যে না পড়ে, যদি অন্য যে কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ে তাহলে এত, এই ভ্যালুগুলো আমাদের বলা আছে। তো আপনারাই বলেন, কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম, আপনার বিল্ডিং কি কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম? যেমন আমি যদি আমার বিল্ডিংটাতে যাই, আমার বিল্ডিং এ কিন্তু আমি শেয়ার ওয়াল অ্যাড করিনি, আপনাদের মনে থাকার কথা, আমি বিল্ডিং এ শেয়ার ওয়াল অ্যাড করিনি, তার মানে আমার বিল্ডিং কনক্রিট রেজিস্টিং মুভমেন্ট ফ্রেমের মধ্যে পড়ছে। আপনারা যারা মডেলটা করার সময় লিফট করে শেয়ার ওয়াল ইউজ করছেন তাদেরটা কিন্তু কনক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমে পড়বে না, আপনাদেরটা অল আদার স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে পড়বে। সেই ক্ষেত্রে সিটি এর ভ্যালু কিন্তু এখানে বাইরে গেছে, দেখেন আমারটা ছিল হলো গিয়া, যখন আমারটা শেয়ার ওয়াল নাই, আমারটা ছিল হলো গিয়া 0.0466, আর অলাদারে যাদেরটা পড়ছে তাদের 0.0488, এবং এমএল ভ্যালু আমারটা আছে 0.9, আপনারটা 0.75, ঠিক আছে? এবং সিটি এর ভ্যালু এসআই ইউনিটে, এফপিএস ইউনিট আছে, এটা জাস্ট একই জিনিস, আলাদা ভ্যালুয়েশন, ঠিক আছে? আলাদা ইউনিটে আছে বের করা আছে, ঠিক আছে? আলাদা ইউনিটে কেন বের করে রাখছি, এটার একটা রিজন হলো আমাদের ইটেপসে এফপিএস ইউনিটটা ইউজ করা আছে ডিফল্টে, দ্যাটস ওয়াই এটা বের করে রাখা, এবং আপনাদের জন্য অবশ্য বুঝতে সুবিধা হবে এটা বের করে রাখলে কি হয়। আমরা যাই এবার মডেল। আমি বলছি আমারটা জোন ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ছে, কারণ আমারটা হলো কনক্রিট রেজিস্টিং মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, দ্যাট মিনস সিটি এর ভ্যালু হলো 0.04666 অথবা 0.01016। তাহলে আমি যেহেতু আমার এফপিএস ইউনিটে আছে, আমি 0.01 এটা ইউজ করতে হবে। স্যার আমার সিটি এর ভ্যালু কত? আমার সিটি এর ভ্যালু আছে হলো 0.9, এই যে সরি এমএল ভ্যালু, সিটি এর ভ্যালু তো 0.016 পাইলাম, এমএল ভ্যালু হলো 0.9। তো আমি যাবো এবার ইটেপসে যেয়ে দেখেন
এখানে 0.016 যেটা সেটা হলো কি আমার সিটের ভ্যালু, আর 0.9 যেটা ইস্টু দিয়ে দেওয়া আছে সেটা হলো কি আমার এমএর ভ্যালু। আর আপনারা যারা শেয়ার ওয়াল ইউজ করছেন আপনাদের ক্ষেত্রে যদি আপনি এটা ক্যালকুলেট করেন তাহলে আপনারটা পাবেন হলো গিয়া এখানে দেওয়া আছে আমাদের 0.02 আর একটা হলো 0.75 এমএর ভ্যালু। এটা ইটিএফসি ডিফল্টে এটা অপশনটা আছে, যেহেতু আমাদের মিলে এই যে 0.02 আর 0.75 যারা শেয়ার ওয়াল দিয়ে করছেন তাদের জন্য এটা। তো আমরা যেহেতু শেয়ার ওয়াল দিয়ে নেই তাহলে আমরা 0.016 0.9 সেটা ব্যবহার করবো। ওকে, আর যারা ইউজার ডিফাইন দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনার সিটি নিজে হাতে ক্যালকুলেশন করে আসতে হবে। ক্যালকুলেশন করে আইসা যদি আপনি টি এর ভ্যালু পান আপনি ওটা বসাই দেন আপনারটা হয়ে যাবে। তারপর সিসমিক রেঞ্জ অবভিয়াসলি বেস থেকেই শুরু হবে, যেখান থেকে শুরু হয়েছে বিল্ডিং। যদি বেসমেন্ট থাকে 3টা, সবগুলো বেসমেন্ট এখানে অ্যাড হবে। উইন্ডের ক্ষেত্রে উল্টাটা বলছিলাম, উইন্ডের ক্ষেত্রে বলছিলাম গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে, কারণ উইন্ড তো মাটির নিচে যায় উইন্ডের প্রেশার নিতে পারবে না। আর সিসমিক্যাল লোড তো সবচেয়ে বেশি একদম শুরু থেকে একদম বটম থেকেই আসবে। যেহেতু আমরা যদি পাইল ডেভেলপ কোনো বিল্ডিং করি, পাইল সহ ডিজাইন করি, ড্রয়িং মডেল করি, তাহলে পাইলের নিচ থেকেই ওটা উঠে আসবে। ওকে, দেন হলো আমাদের আস্তে আস্তে হলো এখানে বেস থেকে করছে, আমরা বেস থেকে নিয়ে আসবো। ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে অবশ্যই আমরা পাইলের কন্ট্রিবিউশনে দিই না, পাইলের যখন ডিজাইন করি তখন আলাদাভাবে সেপারেট ডিজাইন করি, কারণ ইটেপসে আমাদের বেলোজিয়ানের যে ডিজাইন গুলো আছে ওরা রেজাল্ট তুলনামূলকভাবে একটু খারাপ দেয় কম্পেয়ার টু সেট। আমরা সেট ইউজ করি সচরাচর। ওকে, প্রচন্ড পরিমাণে ডিজাইন করতে টাইম লাগে, দ্যাটস আমরা সেটটাকে বেশি প্রেফার করি। ওকে, এরপর আমরা যাব হলো আমাদের ফ্যাক্টর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, আর এর হলো যেটা আমার সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগা, তারপর সিজিআর ভ্যালু, রিফ্লেকশন অ্যাপ্লিকেশন যেটাকে বলি আমরা, ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা অলরেডি দেখাইছি। এরপর যাব আমরা টেবিলে আমাদের ওকে। এবার আপনারা একটু টেবিলটা যদি কেউ ডিজাইনে থাকতে চান তাহলে আপনারা টেবিলটা প্রপারলি পড়ে যেতে হবে আগে। সিসমিক্যাল ফোর্স, স্পেশাল রিইনফোর্সমেন্ট কনক্রিট শেয়ার ওয়াল, এখানে কন্ডিশন দেওয়া আছে যদি বেয়ারিং ওয়াল সিস্টেম থাকে, নো ফ্রেম সিস্টেম, বেয়ারিং ওয়াল সিস্টেম, দ্যাট মিনস এইটা হলো আপনাদের মেসোনারি বিল্ডিং যেটা বলি, ব্রিকের বিল্ডিং। ওকে, কোনো ফ্রেম সিস্টেম নাই, বেয়ারিং ওয়াল সিস্টেম, দ্যাট মিনস মেসোনারি বিল্ডিং এর ক্ষেত্রে আপনারা এই টেবিলটা ফলো করবেন। ওকে, তারপর আমার বলা আছে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। বিল্ডিং ফ্রেম সিস্টেমের কিছু কন্ডিশন আছে, কোনগুলোকে বিল্ডিং ফ্রেম সিস্টেম বলে আর কোনগুলোকে ফ্রেম সিস্টেম বিল্ডিং বলে। ঠিক আছে, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। তো বিল্ডিং ফ্রেম সিস্টেম যখন যাবেন পার্থক্যটা কত আমি সেটা বলে দিচ্ছি। বিল্ডিং ফ্রেম সিস্টেম দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি, নিচে গেলে আমরা পাবো। বিল্ডিং ফ্রেম সিস্টেম যদি উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল হয়, তাইলে যদি ব্রেসিং থাকে এবং শেয়ার ওয়াল থাকে এই সবগুলোকে আপনি বিল্ডিং ফ্রেম সিস্টেম হিসেবে ডিজাইন করতে পারবেন। ওকে, তারপর ফ্রেম রেজিস্টিং মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, মানে নো শেয়ার ওয়াল। যদি কোনো প্রকার শেয়ার ওয়াল না থাকে তাহলে আপনি এই টেবিলটা ইউজ করবেন। তারপর যাব আমরা ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেম কি, যেখানে ফ্রেমও কন্ট্রিবিউশন নেবে, শেয়ার ওয়ালও কন্ট্রিবিউশন নেবে বা ব্রেসিং কন্ট্রিবিউশন নেবে, মানে স্পেশাল মুভমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং অ্যাট লিস্ট 25%। এইবার আসেন আপনার বিল্ডিং ফ্রেম সিস্টেম, যেটা রাইখে আসছিলাম আমরা একটু উপরের পেজে। আমি বলছিলাম যে এখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম যদি শেয়ার ওয়াল এবং ব্রেসিং থাকে আপনি চাইলেই সেটাকে বিল্ডিং ফ্রেম সিস্টেম ধরতে পারেন, কিন্তু যদি যদি আপনি ধরতে পারবেন তখন যখন আপনার ডুয়েল সিস্টেম থাকে এবং কলামে অ্যাট লিস্ট, মানে ফ্রেমে, কলাম বলতে ফ্রেম বুঝাচ্ছি, বিম ফ্রেমে, বিম কলাম ফ্রেমে যদি 25% সিসমিক ফোর্স, যদি 25% বা তার বেশি সিসমিক জোন সে ক্যারি করতে পারে, মানে ক্যাপাবল হয়, 25% বা তার চেয়ে বেশি ল্যাটারাল লোড নেওয়ার ক্যাপাসিটি যদি থাকে ওই ফ্রেমিং সিস্টেমের, তাহলে আমরা ডুয়েল সিস্টেম ইউজ করতে পারবো। এখন আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে তো স্যার বিল্ডিং ফ্রেম সিস্টেম আর ডুয়েল সিস্টেমের মধ্যে পার্থক্য কি? এখানে আরেক ভ্যালুর তো পার্থক্য আছে, বাট মেইন পার্থক্যটাই
বিল্ডিং ফ্রেম সিস্টেমে যখন যায় তখন বিল্ডিং ফ্রেম সিস্টেমের কিছু আলাদা ডিটেইলিং নর্মস আছে, যেগুলা ডিটেইলিং করতে গেলে আমাদের সেগুলা মাথায় রাখা ডিটেইল করা লাগে। এবং বিল্ডিং ফ্রেম সিস্টেম তুলনামূলক ফ্রেম সিস্টেমের চেয়ে কস্টলি। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি ডিজাইন করার ক্ষেত্রে, ডিজাইন আমরা এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের তো দুইটা জিনিস কনফার্মেশন করা লাগে। একটা হলো সেফটি, আর একটা হলো আমাদের ইকোনমি। যতটা সম্ভব ইকোনমি কম রেখে আমি বিল্ডিংটা ডিজাইন করবো এবং ওই বিল্ডিংটা সেফ থাকবে বাই ন্যাশনাল কোড বা ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী সেফ থাকবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এই লেভেলে কস্ট কম আসে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বেশি বিল্ডিং এর আমরা চেক করে দেখা লাগে যে আসলে 50% নেওয়ার ক্যাপাবল কিনা বা 50% নিতেছে কিনা। সেটা আমার বিল্ডিং এর যখন আমরা ডিজাইন করি তখন আমরা সেটা চেক করে দেখি যে আসলে সে নিতে পারে কিনা। যদি সে নিতে পারে তাইলে আমি তাকে ডুয়েল সিস্টেম উইথ 25% সিসমিক ফোর্স ক্যাপাবল করে তারপর বিল্ডিংটা ডিজাইন করবো। ওকে। তারপর ডুয়েল সিস্টেম ফর ইন্টারমিডিয়েট ফ্রেম সিস্টেমের জন্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আছে আপনার লাইক স্পেশাল ওয়াল ইন্টারমিডিয়েট ফ্রেম সিস্টেম। তারপর হলো আমরা আরেকটা নিচে ডুয়েল সিস্টেম ওয়েলফেয়ার সিস্টেম অর্ডিনারি রিইনফোর্সমেন্ট কনক্রিট। যদি অর্ডিনারি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমন ধরবো ডুয়েল সিস্টেমের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্রেমিং সিস্টেম গেল। এবার স্যার আমরা স্যার আমাদের এখানে বিল্ডিং যে সিস্টেম স্যার এখানে যে সিস্টেমের মধ্যে বললেন যে 25% ক্যাপাবল কিনা, ওইটা আমরা চেক করার উপায়টা কি বা স্যার মেথডটা কি? ওইটা আমরা বের করবো, আমাদের ইউটিউব থেকে বের করতে হবে। ওগুলা বের কিভাবে করে সেটা হয়তো বা দেখাবো। আপনারা জাস্ট এই টেবিলের গুরুত্ব কত সেটা বোঝেন। অ্যাকচুয়ালি স্যার আপনাদের জন্যই স্যার আপনাদের ক্লাস আমাকে ক্লাস নিতে দিছে এর জন্য, যে আসলে এই টেবিলগুলোর গুরুত্বটা আপনারা একটু বুঝেন। হ্যাঁ, এটা ধরে আপনারা কিভাবে কাজ করবেন আর ওটা আমি দেখাবো। অবভিয়াসলি ওটা দেখানোর জন্য আমার অ্যানালাইসিস শেষ করা লাগবে আগে, তারপর যাই আমি দেখাতে পারবো। তো ওটা ডিউ থাকুক, একটু মনে রাখি। ওকে, আপনার এই জিনিসটা মনে রাখেন। এটা হলো অ্যানালিসিস শেষ হওয়ার পরে আমাদের চেক দিতে হবে। জি স্যার। আমি প্যারামিটারগুলো সেট করে নিই। ওকে, এবার আমাদের তাহলে আমাদের মাটি কি বলছিলাম? আমাদের মাটি বলছিলাম এসডি, তার মানে ক্যাটাগরি সিসমিক্যাল ডিজাইন ক্যাটাগরি ডিতে পড়ে। এবার আমি বলতেছি আমাদের এসডি তে বললে আমাদের কি করতে হবে? আপনারা ডিজাইন টাইপ, আমরা ডিজাইন টাইপের মধ্যে গিয়েছিলাম। ডিজাইন টাইপ ওবিএসসি এসডি হইতে হবে। এসডি মানে হলো আপনি সেখানে ইন্টারমিডিয়েট ফ্রেমিং সিস্টেম ধরার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তার মানে এটা সিভিয়ার কন্ডিশনে চলে গেল। দ্যাট মিন্স ইন্টারমিডিয়েট ফ্রেম ধরার কোনো সিস্টেম নাই এসডি তে গেলে। তাহলে আমার ডি ক্যাটাগরির জন্য ডিজাইন করা লাগবে। ডি ক্যাটাগরির জন্য ডিজাইন করতে গেলে আমি কি ধরনের ডিজাইন করতেছি? আমার হলো মুভমেন্ট ফ্রেম সিস্টেম। তাহলে আমার মুভমেন্ট ফ্রেম সিস্টেমের টেবিলটা কোথায়? এখানে নো শেয়ার ওয়াল। ঠিক আছে, নো শেয়ার ওয়াল এন্ড ব্রেসিং। তো নো শেয়ার ওয়াল এন্ড ব্রেসিং এর যদি হয়, ওকে, সিস্টেমিক্যাল ডিজাইন ক্যাটাগরি এসডি। এবার আসেন স্পেশাল ইন্টারমিডিয়েট। আমি যে বললাম আপনার দিতে হইলে করতে পারবো না, ওই ইন্টারমিডিয়েট ফ্রেম সিস্টেম করতে পারবো না। কেন পারবো না আমি সেটা আপনাকে দেখাই দিই। এই যে দেখেন এখানে ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্ট কনক্রিট মুভমেন্ট ফ্রেম সিস্টেম। আমার উপরে গেলে ডি হলো লাস্টেরটা। এবার আসি দিতে আসে কি এনপি মানে কি নট পারমিটেবল। তার মানে আপনি চাইলেও করতে পারবেন না। কিন্তু আবার খেয়াল করে দেখেন এটা হলো এসসি তে কিন্তু নো লিমিট। দ্যাট মিন্স এসসি তে কিন্তু করতে পারবেন। কিন্তু আমাদের বিল্ডিংটা হয়েছে কি এসডি, তাই না? দ্যাট মিন্স আমি আমার যেহেতু আমার সয়েল খারাপ, তার মানে আমি চাইলেও এখন এটারে ইন্টারমিডিয়েট ডিজাইন করতে পারবো না। ওকে, এটা আমাকে পারমিট করতেছে না। ঠিক আছে, নট পারমিটেবল লেখা আছে। এবার তাহলে আমারটা কি আছে? ডি আছে। ডিতে আমি কি করব? স্পেশাল রিইনফোর্সমেন্ট কনক্রিট মুভমেন্ট ফ্রেম 4 নাম্বারটা দেখেন, আপনারা দেখতে পাইতেছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, স্পেশাল রিইনফোর্সমেন্ট কনক্রিট মুভমেন্ট ফ্রেম। দেখেন আপনি আমার সয়েলটা কি দিতে আমার কি বলা আছে? এনএল নো মানে নো লিমিট। লিমিট। আমি করতে পারবো, আমার পারমিশন দিতেছে, বিএনডিসি পারমিশন দিতেছে। ওকে, আর আপনাকে এটা কে পারমিশন দিতেছে না? বিএনডিসি নিজে আপনাকে পারমিশন দিতেছে না। এনপি নট পারমিটেবল। ওকে, এইটা হচ্ছে আমাদের
এখান থেকে এই টেবিল থেকে এই টেবিলের ইম্পর্টেন্সটা তো বুঝছেন, ফ্রেমিং সিস্টেম সিলেক্ট করতে হলে আর এখানে কি কি ভ্যালু ডিপেন্ড করতেছে, এখানে আর এর ভ্যালু ডিপেন্ড করতেছে, আমাদের ওয়ারস্টেড ফ্যাক্টরের ভ্যালু ডিপেন্ড করতেছে, আমার অ্যাম্প্লিফিকেশনের ফ্যাক্টরের ডিপেন্ড করতেছে, ঠিক আছে, ওমেগা এন্ড সিডি এন্ড আর। ওকে, তাহলে আমাদের আমার আমার যে মডেলটা করতেছিলাম সেটাতে আমার ভ্যালু কি হলো, আর এর ভ্যালু 8, ওমেগার ভ্যালু 3, আর হলো গিয়ে সিডি এর ভ্যালু 5.5। আপনারা বুঝতে পারছেন? 8, 3, 5.5 ভোল্টেজ ফ্যাক্টর 1 ডান। তারপর ওয়াইডা সিমিলারলি একটাতে বের হয়ে গেছে আমার 8, 3, 5.5 ভোল্টেজ ফ্যাক্টর 1। ওকে, আমার সিটি এর ভ্যালু এত। এটা আপনাদের মানে এখনই মনে থাকবে না, এটা কাজ করতে করতে বুঝবেন কখন ম্যাক্সিমাম সময় কি হয়, সেটা বুঝলে আপনি করে ফেলবেন। হ্যাঁ, আর বিল্ডিং ফ্রেমে কেন দেই নাই সেটা আমি আপনাকে বলতেছি। এখানে এখনই একটা বেসিক অ্যান্সার আপনাকে দিয়ে রাখি, সেটা হলো আমার এখানে খেয়াল করে দেখেন, যদি বিল্ডিং ফ্রেম সিস্টেম জাস্ট ফ্রেম থাকলে উইথ ব্রেসিং এন্ড শেয়ার ওয়াল, ব্রেসিং এবং শেয়ার ওয়াল যদি থাকে একটা বিল্ডিং ফ্রেম সিস্টেম করতে পারবে, কোনো ডাউট নেই, বাধা নেই, ঠিক আছে। ওই এনপি টেনপি ওগুলো আলাদা বাধা, বাট আপনি করতে পারবেন, তাই না? এরপরে যান এটাতে, আপনারা যেটার ভ্যালু আমরা একটু মাত্র নিলাম। হ্যাঁ, এখানে আমার বলা আছে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শেয়ার ওয়াল। যদি কোনো শেয়ার ওয়াল না থাকে আমি এটা করতে পারবো, আমার কোনো বাধা নেই। কিন্তু একবার অ্যাকচুয়ালি একটু ডুয়েল সিস্টেমে যান। ডুয়েল সিস্টেম বলতে যেটাতে আমার শেয়ার ওয়াল এবং ব্রেসিং আছে। তো আমি যদি শেয়ার ওয়াল ব্রেসিং না থাকে এটার জন্য কন্ডিশন একটা পাইছি, আর যদি শেয়ার ওয়াল ব্রেসিং থাকে এটার জন্য আমি কন্ডিশন দুইটা পাইছি। কন্ডিশন একটা কি, একটা হলো ডাইরেক্ট বিল্ডিং ফ্রেম সিস্টেম, এটা একটা কন্ডিশন। আর ডুয়েল সিস্টেম এটা আরেকটা কন্ডিশন। আর ডুয়েল সিস্টেমে কি হয়, আপনি শেয়ার ওয়াল ব্রেসিং আছে সেটা রাইখা আপনার সচরাচর আপনারা তো মনে করে নাই, যখন কোনো বিল্ডিং এ শেয়ার ওয়াল থাকে বা ব্রেসিং থাকে, তো ব্রেসিং এবং শেয়ার ওয়াল এটাকে বিল্ডিং এ ইন্ট্রোডিউস করার কারণই হলো যেন ল্যাটারাল লোড গুলা, ল্যাটারাল লোড বলতে উইন্ড লোড এন্ড আর্থওয়ার্ক লোড, ল্যাটারাল লোড গুলা ম্যাক্সিমাম ব্রেসিং এবং শেয়ার ওয়াল দ্বারা ট্রান্সফার হবে। ও শেয়ার ওয়াল এবং ব্রেসিং এই দুটা মিলে ল্যাটারাল লোড গুলো ম্যাক্সিমাম গ্রহণ করে নেবে, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা ডুয়েল সিস্টেম। কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কলাম 25% ইন্ডিভিজুয়ালি নেওয়ার ক্যাপাবল থাকে এবং লিস্ট 25% নিতে পারে। যদি কলাম 25% লোড নিতে না পারে, ল্যাটারাল লোড যদি না আসে, মানে আপনি দিতে না পারে বলতে কথা না, কথা থেকে না আসে, 25% যদি না আসে তাহলে আপনাকে অবশ্যই বিল্ডিং ফ্রেম সিস্টেম করতে হবে। যদি 25% পারে বা তার চেয়েও বেশি কলাম নিতে পারে, ক্যাপাবল থাকে, তাহলে আপনি ডিরেক্টলি ফ্রেম সিস্টেমে চলে যেতে পারবেন, ডুয়েল ফ্রেম সিস্টেম আর কি, ঠিক আছে। এবং এটা বলার আরেকটা কারণ হলো বিল্ডিং ফ্রেম সিস্টেম ডুয়েল ফ্রেম সিস্টেমের মধ্যে পার্থক্যটা হলো ওদের ডিটেইলিং এর পার্থক্যের কারণে বিল্ডিং ফ্রেম সিস্টেমে গেলে আমাদের কস্ট বাইরে যায়। দ্যাটস ওয়াই আমরা বিল্ডিং ফ্রেম সিস্টেমে যেন না যায় সেটা মাথায় রেখে ডিজাইন করার চেষ্টা করি। যদি কোনো কারণে দেখতেছি যে না বিল্ডিং ফ্রেম সিস্টেমে যাচ্ছে, যখন যায় তখন আমরা বিল্ডিং ফ্রেম সিস্টেম দইরা, তখন বিল্ডিং ফ্রেম সিস্টেমের যে ডিটেইলিং কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী কাজ করি। বুঝতে পারছেন? আমি এটা কিভাবে হয় এটা যখন আমরা অ্যানালাইসিস দিব তখন আমরা দেখাবো। এই হচ্ছে আমার বেসিক প্যারামিটার গুলোর মধ্যে প্যারামিটার গুলা। এরপরে আমার আসে লোডের প্যারামিটার। আপনারা কি আমার কথা শুনতে পাইতেছেন? জি স্যার, শোনা যাচ্ছে। এটা একটু কথাগুলো একটু পেঁচানো মনে হতে পারে, আপনারা যারা করেন নাই কানেক্টেড হইতে একটু কষ্ট হতে পারে, বাট আপনারা একটু এটা বোঝার জন্য হইলে আপনার এই জিনিসগুলো আমি এই ফাইলটা তো শর্ট ফর্মে দিয়ে দেব, বাট আপনারা অনলাইনে বিএনবিসি ডাউনলোড করা যায়, বিএনবিসির অ্যাপস আছে সেই অ্যাপসও ডাউনলোড করা যায়। আপনি যেই টপিক চাইতেছেন ওই টপিক লিখে সার্চ দিলে চলে আসবে। তো আপনারা ওইটা প্রপারলি ডাউনলোড করে নিন, আর আমি আমার শর্ট ফর্মেট যেটা বানায় রাখছি সেটা আমি আপনাদের দিয়ে হেল্প করতে পারি, ঠিক আছে। আমি সেটা দিয়ে দেবো, মঞ্জু ভাইকে দিয়ে দেবো।
সমস্যা নেই। এরপরে আমার আসে হলো লোড। এখন আমার লোড একটা এসডিএল লোড আর সুপার ইম্পোজ ডেড লোড আর হলে ডেড লোড তো আমার অটোমেটিকলি আমি ডিফাইন করে দিচ্ছি মডেলে, কিভাবে দিচ্ছি এটা আপনাদের দেখাইছি। লাইভ লোডের কথা আপনাদেরকে আমি আগে ক্লাসে বলছি। লাইভ লোড আমরা টেবিল থেকে পাইছি, টেবিল থেকে এখানে দেখেন লেখা আছে আপনার লবিজে কত, মার্বেল সিটসে কত, স্টেজ ফ্লোর এখানে লোড কত, ব্যালকনিজের লোড কত, করিডোরের লোড কত, বিল্ডিং এর টাইপ কোন ধরনের টাইপ, রেসিডেন্সিয়াল টাইপ নাকি ফ্যামিলি টাইপ, গ্যারাজ বিল্ডিং, হসপিটাল বিল্ডিং, গার্মেন্টস বিল্ডিং, ঠিক আছে, হোটেল বিল্ডিং, ম্যানুফ্যাকচারিং বিল্ডিং, নাকি আপনার হলো গিয়া অফিসিয়াল বিল্ডিং, অফিস বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেই টাইপের বিল্ডিং হয় সেখান থেকে পড়ে পড়ে আপনাদের এই লোডগুলা বের করে নিতে হবে। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য বলা আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ লিভিং রুমের জন্য বা বেডরুমের জন্য আমার 2 কিলো নিউটন। ওকে, এই যে এখানে এই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বলা আছে 1 and 2 ফ্যামিলি যদি হয় তাহলে আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ অল আদার এক্সেপ্ট স্টেয়ার এন্ড ব্যালকনি সন্ধ্যার মধ্যে ম্যাক্সিমাম লোডটাই আছে 2 দিলাম। আর করিডোর এন্ড 4টার মধ্যে স্টেয়ার এটার কথা বলা আছে 4.5 দিলাম। ওকে, আর এখানে যে কিছু কনসেন্ট্রেশন লোডটা আছে এটা হলো জাস্ট টেবিলটা পরে আপনার লোডগুলো বসায় নেবেন। ঠিক আছে, আমি এটা র্যান্ডমলি, এটা খুব বেশি কঠিন কাজ না, এটা জাস্ট পড়লেই আপনি পেয়ে যাবেন কোনটা কি পাবেন। ওকে, আর কিছু জিনিস আছে ধ্যান কিছু জিনিস নিচে আছে, কিছু জিনিস একসাথে নাই। যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর টেবিল ছিল উপরে, বা ওরা উপরে এইসব জিনিস না দিয়ে ওরা আবার এখানে নিচে দিছে stair and existing way of 1 and 2 way family এই যে 4.8 দেখছেন। 1 and 2 way family রেসিডেন্সের জন্য স্টেয়ার ডিজাইন করতে গেলে 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার দিতে হবে, এটা নিচে দিছে। কোথায় তো ওরা বাংলাদেশে ওরা জাস্ট কপি করছে, এসিআই এ কবে কপিও করছে অর্ধেক কাইটা দুইটা। স্যার স্যার জি, ওই কনসেন্ট্রেটেড করতে হবে লোড যেটা এত এই লেট সাইডে করলে ডান হবে না। সাইডে যেটা, তো Final, এইগুলোর final ব্যবহার হচ্ছে exam এই ট্যাপসে করতে কোথায় হবে। ব্যবহার করা হয়? কনসেন্ট্রেটেড লোড আমরা এটা ওই যে সুপার ইম্পোজ ডেড লোডেরই আমরা কনস্ট্যান্ট লোডগুলো দিয়ে দিই। ঠিক আছে, ধরেন কিছু লোড ধরেন মেশিনারিজের কিছু লোড, ঠিক আছে, মেশিনের জন্য একটা বেস হবে। এখন 5 বছর পরে তো এই মেশিনটা এখানে থাকতেও নাও পারে, একসাথে তো যে বেসটা থাকবে বেসটা তো থাকবে না। কিন্তু যখন আপনি বেজের কথা চিন্তা করেন, এই বেসটা ইটসেলফ যখন ডিজাইন করি আমরা, এই বেজের লোডটাকে আমরা সুপার ইম্পোজ ডেড লোড হিসাবে কাউন্ট করে নিই। মানে টাইলস যেমন ফ্লোর ফিনিশ হিসেবে আসে, এখানেও ফ্লোর ফিনিশ বা সুপার ইম্পোজ ডেড একই কথা। মেইনলি ওই লোডের টাইপটা হলো সুপার ইম্পোজ ডেড লোড। ঠিক আছে, ওইটাতে সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে আমরা করে দিই। ওকে, তারপর কি আপনার ঘরের ফার্নিচার হয়তো বা এরকম একটা সুকেস আছে বা একটা ডাইনিং টেবিল আছে যেটা আপনার ঘরে 10 বছর নাড়া নেই এক জায়গা থেকে। ঠিক আছে, বা এটা মনে করেন পজিটিভ লোডের মধ্যে পড়ে, অনেক বছর যাবত আছে। তো আপনারা ভালো করে জানেন, আপনি যদি আপনার হাতে 1 গ্লাস পানি সোজা করে রাখেন, দেখবেন যে নরমাল ব্যাপার, রাখতেই পারছেন। কিন্তু এই কাজটা যদি আপনি 1 ঘন্টা যাবত করতে থাকেন, আপনি দেখবেন কিছুক্ষণ পরে আপনার হাতটা নাম হয়ে যাবে। ঠিক আছে, হাত প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হবে। একটা সময় নাম হইতে আপনার ব্রেন গুলো আর কাজ করবে না। একটা সময় আপনার হাতটা অবশ হয়ে যাবে। একদম লম্বা সময় যারা করে, ওই ইন্ডিয়ান কিছু সাধু টাধু ওরা করছিল এই কাজ, পরে হাতটা আপনার ইটসেলফ ডেড হয়ে যায়। সেলগুলো আপনার যে কোষগুলো থাকে, কোষগুলো বডি কোষগুলো ডেড হয়ে যায়, তখন হাতটা অকেজ হয়ে যায়, নামানো যায় না। স্যার স্যার ঠিক এখানে আছে, যে তো এটা হলো আমাদের যে এটাকে বলে ক্রিপ স্যার ফ্যাক্টর। আপনার এই যে এটা ওয়ান ধরনের রেজাল্ট, যে ফার্নিচার গুলো না এটা ওয়ান কাইন্ড অফ কনসেন্ট্রেটেড লোডের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা এটা লাইভ লোডে রাখি, কারণ এগুলো যখন ইচ্ছে তখন আপনি নাড়াইতে পারবেন। যদি কোনো কারণে আপনার যেখানে কনসেন্ট্রেটেড লোডটা আছে, আপনি দেখতেছেন যে আপনার বিল্ডিং একটা ক্যান্টিলিভার ছাদ আছে, আপনি ওখানে বাগান বানায় রাখছিলেন, ওই বাগানে গাছ লাগাইছিলেন ছোট, ওটা 5 বছর পরে ওই আম গাছ লাগাইছিলেন, ওই আম গাছ অনেক বড় হয়ে গেছে। তো আপনি লোড ধরছিলেন ব্যালকনিতে 3 কিলো নিউটন, এখন ওই আম গাছের লোড যখন ব্যালকনিতে ডিস্ট্রিবিউট হয়েছে, এখন 6-7 কিলো নিউটন ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এখন আপনার বারান্দা ফাটল ধরা শুরু করছে, এখন তো আপনি হয় গাছটা কাইটা ফেলাইতে পারবেন অথবা সরাই ফেলতে পারবেন, তাই না? আপনি জাস্ট যখনই আপনার বারান্দা থেকে ওই গাছটাকে কাইটা ফেলবেন বা সরাই দিবেন, তখন আপনার বারান্দা আবার সেভ হয়ে যাবে। কিন্তু আপনার বারান্দাতে কিন্তু ফাটল ধরা শুরু করছিল, বাট আপনারা দেখে ওটা অবজার্ভ করে আপনি বুঝছেন যে এটা ডিফ্লেকশন বেশি চলে আসছে, এটা ফেটে যেতে পারে, ক্ষতি হতে পারে বিল্ডিং এ, আমি সরাই ফেলি বা কাইটা ফেলি গাছটা। তো এটা এক ধরনের কনসেন্ট্রেটেড লোডের মধ্যে পড়ে। স্যার জি,
স্যার এখানে যে লোড প্যাটার্নের মধ্যে স্কুলটা আছে, স্কুলটা দেখেন একটু, স্কুলের এখানে ক্লাসরুম আছে না জি, ওখানে, হ্যাঁ এই পেজে ওই পেজেই আগের পেজে ছিল। আমি আপনার কথা বুঝতেছি পারতেছি না। আর আপনাদের কনসেন্ট্রেট লোডের জন্য আরেকটা দিয়ে রাখি, এক্সাম্পল দিয়ে রাখি। ধরেন এটা বিল্ডিং এর সাথে ফিক্সড না, বাট লোডটা অনেক দিন যাবত এখানে আছে এবং থাকবে, ওটাকে আমরা কনসেন্ট্রেট লোড বলতেছি। যেমন কিছু বিল্ডিং এ আমরা বিল্ডিং এর উপরে আপনারা দেখছেন বিভিন্ন ফ্লোরে আমরা মেশিন রাখি, বড় বড় জেনারেটর রাখি। গার্মেন্টস বিল্ডিং এ ওরা বড় বড় মেশিন রাখে, ওয়াশিং মেশিন রাখে, ড্রায়ার মেশিন রাখে। তো এই মেশিন গুলো লম্বা সময়, মানে ওরা জানে যে আমাদের এগুলা প্রোডাকশনের কাজ, আমাদের এটা চেঞ্জ করবো না, লম্বা সময় থেকে যাবে। ঠিক আছে, এই যে বেশ সহকারে যেগুলো বললাম, এগুলো তো নর্মালি নাড়বো না, আমরা ওইভাবে এটাকে ডিজাইন করি। তো ওগুলাকে আমরা কনসেন্ট্রেট লোড ধরি। ঠিক আছে, ওকে। এবার বলেন আপনি কি কোশ্চেন করতেছিলেন? স্যার আমি বললাম যে ওই স্কুলে যেটা ইয়েটা দেখেন একটু, স্কুল ক্লাসরুম আপনার কথাটা আমি বুঝতে পারতেছি বিএনবিসি না, করে। একটু ক্লিয়ার করে প্লিজ বলেন না। স্যার স্যার বললাম স্যার বিএনবিসি যে কোডটা দেখাইলেন না, ওটাতে স্কুলের একটা অপশন আছে, স্কুল ক্লাসরুম। হ্যাঁ, স্কুল অপশন সকল অপশনই আছে এখানে মোটামুটি, আবার অনেকগুলো অপশন নাইও, স্কুল প্রয়োজনীয় অনেক জিনিস স্যার পাওয়া যায় স্যার না। ওইটাই এই পেজেই, প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং যেগুলো আপনার দেওয়া ওই আছে সামনের সেগুলো পেজে ছিল। আপনার এখান থেকে হ্যাঁ এই করা পেজে লাগবে, স্যার, আর যেগুলো এই দেওয়া স্কুল, নাই, জি স্যার এখানে স্যার যেগুলো দেওয়া নাই ডিস্ট্রিবিউশন, সেগুলো আপনার হয় এসিআই থেকে বের করে নিতে হবে, অথবা বিএনপিসি এই লোডের যে টেবিলটা আছে, এই টেবিলের পরে এখানে কিছু লেখা আছে ABCDF দিয়ে। ঠিক আছে, এই লেখাগুলো একটু ফলো করতে হবে, ফলো করলে আপনারা এখান থেকে অনেক কিছু বের করতে পারবেন। ওকে, এটা লোডের ব্যাপার, জাস্ট পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবে, এটা তেমন কঠিন কিছু না, জাস্ট লোড কিভাবে ধরবেন, আমরা ওই জায়গায় কনফিউশন না ক্রিয়েট করি। ওকে, তো আমাদের বিল্ডিং এর জন্য আমরা লোড দেখি আমরা কত দিয়েছিলাম। লাইভ লোডে যাই আমরা, এসডিএল টা কিভাবে দেবো সেটা তো দেখাইছি, যে 2 কিলোনিউটন লোড দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের যে স্টিয়ার জোন কোনটা, স্টিয়ার জোন এটাতে আমাদের এখানে দেখেন 4.8 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটাকে যদি আপনি কনভার্ট করেন পাউন্ড পার ফিট স্কয়ারে, তাহলে 21 দিয়ে গুণ দিবেন, 21 দিয়ে গুণ দিলে আমাদের লোড চলে আসে 100, এই 100। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা লোডটা দিবেন। এবার আপনারা কমপ্লিট করছেন, তারা আমি আজকে যেভাবে দেখাইলাম, এখন আপনি যদি শেয়ার ওয়াল দিয়ে লিফট দিয়ে করতে চান, ওয়েলকাম করেন, কোনো প্রবলেম নাই। ফ্লোর হাইট আপনারা বুদ্ধিমানের কাজ হয়, সবাই ফ্লোর হাইটটা 10 ফিট ধরি। 10 ফিট ধরলে কি হয়, একজনের সাথে আরেকজনের মডেল তো মিলবে না, বাট আপনি তো একজন একটা করার ক্যাপাবল, ঠিক আছে, কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন তখন আরো 3 জনের সাথে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই ফ্লোর হাইটটা 10 ফিট ধরেন, 10 ফিট ধরে করেন। 10 ফিট ধরে করলে আপনারা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারবেন যে ও কি চেঞ্জ করছে, দ্যাটস ওয়াই ওর রেজাল্ট ভালো হয়েছে, আমার রেজাল্টে দেখতেছি একই সাইজের কলম দিলাম কিন্তু পাস করলাম না, কিন্তু ওটা পাস করে গেছে। ঠিক আছে, আর কেউ যদি চান আমার মতো করেও করতে পারেন। ঠিক আছে, আলটিমেটলি আমাদের হলো ড্রয়িংটা থেকে আর্কিটেক্ট র্যান্ডমলি আপনাকে একটা ড্রয়িং প্রোভাইড করবে, দেন সলিউশনে তো আপনাকে আসতে হবে। আপনি কোথায় কলম দিবেন না, কোথাও অ্যালাউ করবেন না, এটাকে আপনাকে সলিউশন আসতে হবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি এটা আপনাদের দিছি, আপনাদের একটু ফ্রি রাখছি যেন আপনারা যে যার মতো করে করতে পারেন, এবং আপনারা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারেন। আপনারা যে যেমনি ফার্স্টে তুলছেন অমনি তুলেন, কোনো সমস্যা নেই, জাস্ট ফ্লোর হাইটটা সবাই সিমিলার রাখেন, 10 ফিট রাখেন। তাহলে আপনারা একজন ফ্রেন্ড আরেকজনের সাথে কম্পেয়ার করলে আপনাদের ইমাজিনেশন পাওয়ারটা বাড়বে ডিজাইনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, আজকে আসলে অনেক বেশি হয়ে গেছে, পুরোটাই স্যার আজকে এতটুকুই থাক স্যার, আর না স্যার। স্যার একটা হ্যাঁ ছেড়ে question, দেবো। স্যার জানা স্যার ছিল এই স্যার। ইডাপসের ইটিভি ফাইলটাও স্যার আমাদের দিলে ভালো হয় স্যার। জি, স্যার আপনার স্যার এই ইডাপসের ফাইলটা আমাদের স্যার না, এটা স্যার দিলে ভালো হয় আমারটা আমি আপনাদেরকে দিব না, আমি দিব যখন আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমি অবশ্যই দিয়ে দিব, বাট আপাতত আমি আপনাদেরকে দিব না। আপনারা আপনার মতো করে করেন, তাহলে আপনারা কোথায় ভুল করতেছেন কি করতেছেন যখন রেজাল্ট দেন, কেউ একজন ধরেন আমার মতো করে আমি যেভাবে কলম দিচ্ছি সে সেভাবে কলম দেবো, কিন্তু রেজাল্ট তার সাথে আমার মিলতেছে না, কিন্তু আপনি বলেন রেজাল্ট তো মিলার কথা, একই সফটওয়্যার ইউজ করতেছি আমরা। ঠিক আছে, সবাই 16টা ইউজ করেন, বোঝার সুবিধার্থে, যেহেতু আমি 16 দিয়ে করাইতেছি, পরবর্তীতে আপনারা তখন আপনারা ভার্সন চেঞ্জ করেন।
স্যার রেজাল্ট রেজাল্ট যখন মিলবে না তখন সে রিয়েলাইজ করতে পারবে অ্যাকচুয়ালি সে কি ভুল করেছে সেটা তো মিলতেছে না। ঠিক আছে, আমি এর জন্য আমার মডেলটা এখন দিব না, ক্লাস শেষ হয়ে গেলে আমি অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে, আপনারা তখন পাবেন। আর আজকে থিওরিটিক্যাল ক্লাস হয়ে গেছে অনেক বেশি, আজকে আমরা এখানে ক্লোজ করব। স্যার একটা প্রশ্ন স্যার জি স্যার একটা জানার ছিল স্যার একটা বিষয়। হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার আরে ভাই দাঁড়ান। স্যার ওই যে মানে প্রথম ক্লাসটা তো স্যার মিউট ছিল, ওইভাবে সাউন্ড আসে নাই, বুঝতে পারিনি স্যার। ওই যে স্যার আমাদের তো স্যার এখানে মানে প্ল্যানটা দেওয়া স্যার 8টা স্টোরির জন্য স্যার। এখানে স্যার উপরে স্যার আরো 2টা স্টোরি অ্যাড করা আছে, নিচে স্যার গ্রাউন্ডের পার্কিং করার জন্য কোনো স্টোরি অ্যাড করবো কিনা স্যার? টোটাল কয়টা স্টোরি হবে স্যার? বিল্ডিংটা আছে হলো যে গ্রাউন্ড ফ্লোর প্লাস একটা মেজারিন ফ্লোর আছে। রেফারেন্স আমার মডেলে দেখতে পাচ্ছেন আপনারা, রেফারেন্স মেজারিন। মেজারিন ফ্লোর আছে, দেন হলো গিয়া জি প্লাস এম প্লাস 8। জি স্যার। জি মানে গ্রাউন্ড ফ্লোর, এম মানে হলো গিয়া মেজারিন, আর 8 ফ্লোর 8টা ফ্লোর আছে। এমন ড্রয়িংও আর্কিটেকচারাল যে ড্রয়িংটা আমি আপনাদেরকে দিছি সেখানেও এরকম কিছুই দেওয়া আছে। এই যে জি প্লাস এম প্লাস 8, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে তার মেজারিন ফ্লোর, এটা হচ্ছে তার বাকি উপরে 8 ফ্লোর। ঠিক আছে, জি স্যার। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার আজকে নাই স্যার, থাকলে আগামী দিন স্যার ইনশাআল্লাহ। ওকে, আমি চাইছিলাম আজকে ক্লোজ করে দেবো, বাট ক্লাস ভালোই লম্বা হয়ে গেছে, টাইম এত বেশি চলে যাবে বুঝতে পারি নাই। ওকে, তাহলে আমি এটা মঞ্জু ভাইকে দিয়ে দিতেছি, আপনারা এটা কালেক্ট করে নিয়েন। তাহলে ভালো থাকেন, আর আপনারা এটা বাসায় প্র্যাকটিস করেন। প্র্যাকটিস যদি এখন সাথে সাথে করেন আপনাদের মনে থাকবে। এরপর এটা প্র্যাকটিস করার পরে আপনাদের পাস করানো লাগবে না, জাস্ট র্যান্ডমলি যখন আপনারা ফ্রি থাকবেন তখন র্যান্ডমলি বুর্জ খলিফা, তারপর বড় বড় বিদেশি কিছু বিল্ডিং এন্ড ড্রয়িং ট্রয়িং আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড দিয়ে দিয়ে আপনারা একটু রোটেটেড বিল্ডিং যেগুলো আছে এগুলো ডাউনলোড দিয়ে দিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস প্র্যাকটিস করলে আপনাদের আমার কি কোনো ইয়ে আছে নাকি? স্যার আবার বিরক্ত লাগাইছে আজকে। ওকে, তাহলে আপনারা থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আর মঞ্জু ভাই কি আছেন? মঞ্জু ভাই আপনি কি আছেন?